নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। শ্যাম বেনেগালের ওয়েল ডান আব্বা মনে আছে? রীতিমতো একটা পুকুর চুরি নিয়ে চমৎকার পলিটিক্যাল স্যাটায়ার। আর আজ আপনাদের যেটা দেখাবো সেটা দিনে দুপুরের ডাকাতি। চমকে দেওয়ার মতো নথি এবিপি আনন্দের হাতে। তবে এ দুর্নীতি রাস্তা তৈরি নিয়ে বা ওই রাস্তার ধারে ত্রিফলা বা গৌরাঙ্গ বাতি নিয়ে নয়। এ দুর্নীতি এমন একটা বিষয় নিয়ে যা সরাসরি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, যার দায়িত্বে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই স্বাস্থ্য দপ্তরে লক্ষ লক্ষ টাকা একেবারে নয় ছয়ের অভিযোগ, যা আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলার রোজগারের টাকা, আমাদের করের টাকা, যা থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু এক বোতল রক্ত পেতে পারত, কিংবা এইডস আক্রান্ত কোনো রোগী আর কয়েকটা দিন বেঁচে থাকার একটু রসদ পেতে পারতেন। স্বাস্থ্য দপ্তরের এক শ্রেণীর কর্মী সেই টাকায় বলদ্ধকরণ করার চেষ্টা করেছেন। ঠিক কিভাবে দেখাবো আপনাদের। ভাবতে পারেন, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদা মেন স্টেশনের দূরত্ব কাগজে কলমে কত হতে পারে? 20 কিলোমিটার। না, ভুল শোনেননি, 20 কিলোমিটার। এখানেই থামছে না। রাস্তার এপারে এনআরএস থেকে রাস্তার ওপারে আর আমার ডেন্টাল কলেজের দূরত্ব কাগজে কলমে ওই 20 কিলোমিটার। আর সেই বিলে রাজ্য স্বাস্থ্য পরিবহন সংস্থার যুগ্ম অধিকর্তা একেবারে সই করে পাঠিয়ে দিয়েছেন মহাকরণে। আর এই বিলগুলোতে সই হলে লক্ষ লক্ষ টাকা চলে যাবে পকেটে পকেটে। সত্যি মহান উদ্যোগ, সাবাস। সততার প্রতিজ্ঞণ, সাবাস। ত্রিফলা আলোর পর আরও এক দুর্নীতির অভিযোগ। আলো চুরির পর এবার তেল চুরি, তাও একেবারে মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দপ্তরেরই গাড়ির ভুয়ো বিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা তছরূপের চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ। এনআরএস এর পাশে এই হলো রাজ্য স্বাস্থ্য পরিবহন সংস্থার গ্যারাজ। এই বিভাগই স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজের জন্য গাড়ি দিয়ে থাকে। এখান থেকে প্রতিদিন কলকাতা ও জেলার উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। কত কিলোমিটার গাড়ি যাবে সেই হিসেব মতো তেল ভরে দেওয়া হয়। তারপর কিলোমিটারের হিসেবে রেজিস্টারে লিপিবদ্ধ থাকে। আর এই কিলোমিটারের হিসাবেই ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। একটি, দুটি বা তিনটি নয়, কিলোমিটারের তালিকায় একাধিক গড়মিল ধরা পড়েছে। শিয়ালদা স্টেশন থেকে ঢিল ছুঁড়লে যেখানে এনআরএস এসে পড়ে, সেখানে এনআরএস এর পাশে এই গ্যারাজ থেকে শিয়ালদা স্টেশনের আসা যাওয়ার দূরত্ব দেখানো হয়েছে 20 কিলোমিটার। কলকাতা থেকে বারাসাতের আসা যাওয়ার দূরত্ব দেখানো হয়েছে প্রায় 230 কিলোমিটার। এরকম হাস্যকর উদাহরণ ভুরি ভুরি রয়েছে। একটা বাচ্চা ছেলেও যে হিসেব শুনে হাসবে, সেই কাজটুকু করতে এতটুকু লজ্জা লাগেনি স্বাস্থ্য পরিবহন সংস্থার এই কর্মচারীদের। তাও আবার কোন কাজের জন্য গাড়ি দেওয়ার ক্ষেত্রে এই গড়মিলের অভিযোগ উঠেছে? রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করার জন্য পাঠানো গাড়ির ক্ষেত্রে। যে রক্ত মানুষকে প্রাণ দিতে পারে, আবার যার অভাবে মানুষের প্রাণ চলে যেতে পারে, তার ক্ষেত্রেও দুর্নীতিতে হাত কাঁপেনি স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের একাংশের। অবাক করার মতো বিষয় হলো, স্বাস্থ্য পরিবহন সংস্থায় গাড়ির এই বিল পরীক্ষার ক্ষেত্রে একাধিক ধাপ থাকলেও কোনো ধাপেই গড়মিল ধরা পড়েনি। কোনো ব্যবস্থাও এখনো পর্যন্ত নেওয়া হয়নি। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, এতগুলো চোখ এড়িয়ে যাওয়া কি নিছকই ভুল, নাকি দুর্নীতির শিকড় সর্বত্র ছড়িয়ে? গাড়ির কিলোমিটারের এই হিসেবে সইও করে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা। বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে তা অনুমোদনও করিয়ে নেওয়া হয়েছে। এবার বিলের চূড়ান্ত ছাড়পত্রের জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। বিল পাশ হয়ে গেলেই কেল্লাফতে। মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগী কিংবা এইডস রোগীদের জন্য লক্ষ লক্ষ করদাতা যে টাকা দেয়, সেই টাকারই একটা বড় অংশ চলে যাবে দুর্নীতির সঙ্গে জড়িতদের পকেটে। কিন্তু এবিপি আনন্দ এই চাঞ্চল্যকর তথ্য দেখানোর পর মুখ্যমন্ত্রী সত্যিই কি কোনো ব্যবস্থা নেবেন, নাকি শকুনদের খুঁত ধরার মরিয়া চেষ্টা বলেই মনে হবে তার? ত্রিফলা দুর্নীতির অভিযোগ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ধরা পড়েনি, এক্ষেত্রেও কি তা চোখ এড়িয়ে যাবে? নাকি ঘুঘুর বাসা ভাঙতে বিলে চূড়ান্ত অনুমোদন না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে? সময়ই তার উত্তর দেবে। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বুঝতেই পাচ্ছেন, দুর্নীতির এই জাল ছড়িয়ে আছে নিচ থেকে একেবারে ওপরেও। আচ্ছা, এই ধরনের বিল যারা বানিয়েছেন ঠিক কি ভেবে তৈরি করেছেন? সম্ভাবনা এক, হতেই পারে তারা শটান মঙ্গল গ্রহ থেকে এসেছেন, কিংবা একেবারে অবোধ, নির্বোধ, নিষ্পাপ শিশু।
না জেনে ভুল করিয়াছেন। সম্ভাবনা 2, হতে পারে তারা ভেবেছিলেন তারা ছাড়া আর বাকি মানুষদের কলকাতার সম্পর্কে কোনো ভৌগোলিক জ্ঞান নেই। আর সম্ভাবনা 3, তারা এতটাই বেপরোয়া, তারা জানতেন যে এমন একটি মানচিত্রের তারা জন্ম দিচ্ছেন যা দেখলে যোগ চার্নক অবধি আঁতকে উঠবেন, কিন্তু তাদের দুর্নীতির হাত এতটাই লম্বা যে কেউ তাদের টিকিটিও ছুঁতে পারবে না, অন্তত যতদিন না সংবাদ মাধ্যমের সামনে এই সমস্ত নথি, এই ফাইলগুলো চলে আসে, আজ যেমন এসেছে এবিপি আনন্দের হাতে। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডাকে অভিনন্দন যে এই অসাধারণ, দুর্লভ এবং দুর্ধর্ষ কল্পনা শক্তি প্রসূত বিলগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। এই বিলের কাগজপত্র অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় গোটা দিন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা ঘুরে বেরিয়েছেন, কোনো শর্টকাটে নয়, একেবারে সোজা রাস্তায় জায়গাগুলোর দূরত্ব ঠিক কতটা সেটা দেখানোর জন্য। আসুন দেখি নিমাইয়ের গাড়ির মিটার কি বলছে, কে সত্যি কে মিথ্যে। দেখুন, এনআরএস হাসপাতাল থেকে শিয়ালদা স্টেশন কত কিলোমিটার হতে পারে? 10 কিলোমিটার, এমনটাই বলছে রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তর। এমনই ভুরি ভুরি হিসেবের গরমিল ধরা পড়ছে তাদের রিপোর্টে। আমরা সেই রিপোর্ট খতিয়ে দেখব যে কোথায় কত কিলোমিটার দূরত্ব হয়। আমরা চলুন দেখাই আপনাকে এই গাড়িতে চড়ে। মাত্র 500 মিটার, দেখছেন তো মিটারে? এটাই হচ্ছে এনআরএস থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব, অথচ স্বাস্থ্য পরিবহন দপ্তর বলছে যেতে আসতেই 20 কিলোমিটার। এনআরএস থেকে কংগ্রেস ভবনের দূরত্ব হচ্ছে 800 মিটার, অথচ রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তর বলছে তা নাকি 15 কিলোমিটার। এভাবেই অর্থের নয়ছয় করা হয়েছে বিলে। শুধু এই নয়ছয় নয়, আরও অনেক নয়ছয়ের অভিযোগ রয়েছে, শুনবাই তার প্রমাণ রয়েছে আমাদের কাছে। দেখাবো এবার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। এনআরএস থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ 2 কিলোমিটার। এখান থেকে যদি আমরা যাই কলেজ স্ট্রিট বা গোখেল মেমোরিয়াল কলেজ, কত কিলোমিটার হতে পারে কোনো ধারণা আছে আপনাদের? চলুন আগে যাই আমরা কলেজ স্ট্রিট। গ্যারেজ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হয়ে যদি কলেজ স্ট্রিটে আসা যায় তাহলে মিটার বলছে 14 কিলোমিটার, অর্থাৎ যেতে আসতে 28 কিলোমিটার। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে 150 কিলোমিটার। বিস্ময়ের বোধহয় শেষ নেই, কারণ অনেকে বলছেন এই দপ্তরকে যদি ম্যাপ বানাতে দেওয়া হয় তাহলে কলেজ স্ট্রিট আর কলকাতায় থাকবে না, চলে যাবে সোজা হুগলি হয়ে বর্ধমান। এনআরএস থেকে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক হয়ে হেদুয়া পার্কে আসতে মিটার বলছে 3 কিলোমিটার, অথচ স্বাস্থ্য পরিবহন দপ্তর বলছে 30 কিলোমিটার, একটা শূন্য অতিরিক্ত। আর এই শূন্য নিয়েই অনেকে বলছেন যে রাজ্যের কোষাগার, সাধারণ মানুষের টাকা শূন্য করার চেষ্টা এই বিলে। এই হলো আর আহমেদ ডেন্টাল কলেজ, আর তার ঠিক পাশেই রয়েছে রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরের অফিস এবং গ্যারেজ। এরই দূরত্ব যাওয়া আসা 20 কিলোমিটার। তার মানে এই দপ্তরের কাছে পৃথিবীটা কিলোমিটারের হিসেবে অন্তত অনেক বড়। কিন্তু সততার ক্ষেত্রে? ক্যামেরায় সুবীরের সঙ্গে নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। দেখলেন তো, স্বাস্থ্য দফতরের এই অমূল্য নথি বলছে কোনো কোনো জায়গার দূরত্ব 20 কিলোমিটার, 30 কিলোমিটার, কিন্তু গাড়ির মিটার বলছে
আসল দূরত্ব 1 কিলোমিটারের ভগ্নাংশেরও কম। না, আমরা অবশ্য কোনো শর্টকাট রাস্তা ধরিনি, তবে আমাদের মনে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর দফতরের কর্মীরা রোজগার বাড়ানোর একটা শর্টকাট রাস্তা দেখেছেন। মহাকরণ কি এরপরেও এই নথিকে সত্যি ধরবে? সত্যি ধরলে অবশ্য তাদের কাজ বেড়ে যাবে, তার কারণ পশ্চিমবঙ্গের মানচিত্রটাকেই নতুন করে বানাতে হবে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সীমানা নতুন করে বানাতে হবে, কিংবা হয়তো সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করতে হবে। এনআরএস ব্লাড ব্যাংক আর বারাসাত রেল কোয়ার্টারের মধ্যে দূরত্ব নাকি 230 কিলোমিটার, যার একটা পিঠ 115 কিলোমিটার গেলেই শটান বাংলাদেশে ঢুকে পড়তে হবে। অর্থাৎ ওই যে বললাম, আন্তর্জাতিক সীমানা নতুন করে তৈরি করতে হবে। জোপ চার্নকও তার কলকাতার এই মানচিত্র দেখলে অজ্ঞান হয়ে যেতেন। আমি এই মুহূর্তে রয়েছি মৌলালির কাছে স্টেট হেলথ ডিপার্টমেন্টের গ্যারেজের সামনে। এখানকার একটি নথি বলছে 27শে আগস্ট 2011 এখান থেকে একটি গাড়ি নেওয়া হয়েছিল, যাতে এনআরএস ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহে গিয়েছিলেন বারাসাতের রেলওয়ে কোয়ার্টারে, এবং গাড়িটি যখন গ্যারেজে ফের ঢুকে আসে তখন তার রেকর্ড বলছে গাড়িটি চলেছে 230 কিলোমিটার, অর্থাৎ এক পিঠ যেতে গাড়িটি গেছে 115 কিলোমিটার। আমরা এখান থেকে রওনা হব, প্রথমে যাব এনআরএস ব্লাড ব্যাংকে, সেখান থেকে রওনা দেব বারাসাতের উদ্দেশ্যে। এই হচ্ছে এনআরএস মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ, এর ভেতরেই রয়েছে এনআরএসের ব্লাড ব্যাংক। আশা করা যায় সেদিনও কর্মীরা এখান থেকেই গাড়িতে উঠেছিলেন। এনআরএস থেকে বেরিয়ে ট্র্যাডিশনাল রুট দিয়ে শিয়ালদা, শ্যামবাজার, যশোর রোড ধরে আমরা যাচ্ছি বারাসাত। শ্যামবাজার 5 মাথার মোড় পেরোলাম, এখন কিলোমিটারে কাঁটা জানাচ্ছে 1,27,020। এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পেরোলাম, এখন কিলোমিটারে কাঁটা 1,27,030। আমরা এসে পড়েছি বারাসাতে। গাড়ির কিলোমিটারের কাঁটা দেখাচ্ছে 1,27,042, অর্থাৎ শুরু করার সময় থেকে এখনো পর্যন্ত 27 কিলোমিটারে এসে বারাসাত স্টেশনের কাছে আমরা দাঁড়িয়েছি। রেলওয়ে কোয়ার্টার পর্যন্ত গাড়ি যাবে না, তাই বারাসাত স্টেশনের কাছে গাড়ি রেখে আমরা হেঁটেই যাচ্ছি রেলওয়ে কোয়ার্টার পর্যন্ত। বারাসাত থেকে বেরিয়ে পড়েছি, এগিয়ে যাচ্ছি যশোর রোড ধরে। দেখা যাক 115 কিলোমিটার গিয়ে কোথায় দাঁড়াই। আমরা এসে পড়েছি পেট্রাপোল সীমান্তে। গাড়ির কিলোমিটারের কাঁটা এখন দেখাচ্ছে 1,27,101, অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ থেকে বেরোবার পর এতক্ষণে আমরা এসে পৌঁছেছি 86 কিলোমিটার। না, 115 কিলোমিটার যাওয়া হলো না, 86 কিলোমিটারের মাথায় আমাদের থেমে যেতে হলো পেট্রাপোল সীমান্তে। এনআরএস মেডিকেল কলেজের পাশেই শিয়ালদা স্টেশন। সেখানে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যদি শিয়ালদা থেকে উত্তর শাখায় ট্রেনে করে যাওয়া যায়, সেখানে 112 কিলোমিটারের মাথায় পড়ে ধুবুলিয়া স্টেশন। আর দক্ষিণ শাখায় সেখানে সবচেয়ে দূরে যে ট্রেনটি যায় সেটি হলো নামখানা, তার দূরত্ব মাত্র 108 কিলোমিটার। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কাজ নয়, দুর্নীতির ক্ষেত্রে দস্তুর কিন্তু এটাই। না, এই সরকারটা সাম্যবাদীদের নয়, কিন্তু এই বিলে দুর্নীতির ক্ষেত্রে আগাগোড়া একটা সাম্যবাদ নাকি বজায় রাখা হয়েছে। অর্থাৎ ওপর থেকে নিচ বকরা যেন ঠিকঠাক হয়। যিনি গাড়ি চালিয়েছেন সেই ড্রাইভার, যিনি সময়ের হিসেব রেখেছেন সেই টাইম কিপার, কিংবা যিনি বিলে সই করেছেন সেই অধিকর্তা, এরা কেউই কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নন। কিন্তু যে গুড়ের দিকে পিঁপড়েদের এত নজর, অর্থাৎ যে টাকার দিকে এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর এত লোভ, সেই টাকাটা আসছে কোত্থেকে? সেই টাকা আমার আপনার মতো সাধারণ মানুষের করের টাকা, অর্থাৎ পাবলিকের টাকা পাবলিক সার্ভেন্টদের চুরির চেষ্টা। মারাত্মক। দুর্নীতি সহজ নয়, প্রচুর ঘাম ঝরাতে হয়। যেটা সবচেয়ে বেশি লাগে তা হলো একতা ও সততা। একতা নিখুঁতভাবে পরিকল্পনা কার্যকরী করার ক্ষেত্রে, আর সততা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে। ব্যঙ্গ করে অনেকেই এমনটা বলে থাকেন,
কিন্তু ব্যঙ্গ হলেও এটা যে টিম ওয়ার্কেরই ফসল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2G থেকে ত্রিফলা আলো সব দুর্নীতির অভিযোগের ক্ষেত্রেই একটি চক্রের জড়িত থাকার অভিযোগ উঠেছে। অতীতেও এর ব্যতিক্রম হয়নি। এই নিয়মই প্রযোজ্য স্বাস্থ্য পরিবহন সংস্থার গাড়ির কিলোমিটারে গড়মিল করে তেলের টাকা তছরূপের চেষ্টার অভিযোগের ক্ষেত্রেও। এক্ষেত্রেও কাঠগড়ায় ওপর থেকে নিচ সর্বস্তরের কর্মী আধিকারিকদের একাংশ। অভিযুক্ত 1, গাড়ির চালক। গাড়ি চালকই কিলোমিটারের হিসেব দেন, তাই তিনি প্রধান অভিযুক্ত। অভিযুক্ত 2, টাইম কিপার। ড্রাইভার কিলোমিটারের যে হিসেব দেন তা সরকারি খাতায় লিপিবদ্ধ করার দায়িত্ব টাইম কিপারের, তাই অভিযুক্ত তালিকার বাইরে তিনিও নন। অভিযুক্ত 3, অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা এবং উপস্বাস্থ্য অধিকর্তা। গাড়ির কিলোমিটারের হিসেব খতিয়ে দেখার দায়িত্ব এই 2 আধিকারিকের, তাই তারাও দায় এড়াতে পারেন না। অভিযুক্ত 4, যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। চূড়ান্ত বিলে সই করে স্বাস্থ্য দপ্তরে অনুমোদনের জন্য তিনি পাঠিয়েছেন। স্বভাবতই নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেন না তিনিও। আর খোদ যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কথা থেকেই স্পষ্ট, একাংশের কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরেই চলছে এই তেল দুর্নীতি। ধরে এগুলো বিলগুলো স্যাটিসফাই করার জন্য আমি এই নিয়ে 3খানা মিটিং করেছি। এই মাত্র একজনকে শোকজ মারলাম এবং ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাথে এই নিয়ে আমার দফায় দফায় আলোচনা হয়েছে যে তোমরা এই যদি করে থাকো অডিট পয়েন্ট অফ ভিউ এগুলো কেউ বাঁচতে পারবে না। আমি কিন্তু এগুলো সমস্ত তোমাদের ঘাড়ে পাঠিয়ে দেবো। যে এই কাণ্ড করেছে হি হ্যাজ টু বি এক্সপ্লেন ফর অল দোজ ডিসক্রিপেন্সি। দুর্নীতির অভিযোগের কাঠগড়ায় কে কে তা স্পষ্ট, কিন্তু প্রকৃত দোষী কে বা কারা? কাদের পকেটে যাচ্ছে করদাতাদের এই টাকা? এই দুর্নীতির মূল ফসল কে ঘরে তুলছেন তা একমাত্র তদন্ত করলেই উঠে আসা সম্ভব। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। তোমাদের কি মন নেই গো বাবু? বিজন ভট্টাচার্য সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে লিখেছিলেন, কিন্তু আমাদের এই দুর্নীতির ছবিতেও খুব প্রাসঙ্গিক। ভাবুন তো, থ্যালাসেমিয়া আক্রান্ত সেই শিশুটার কথা, 1 ফোঁটা রক্ত কেনার সামর্থ্য নেই যার পরিবারের। কিংবা এইডস আক্রান্ত সেই অসহায় মানুষটা, আর কয়েকটা দিন বাঁচার রসদ হাতড়াচ্ছেন যিনি। এই টাকা, চোরেদের থাবার নিচে থাকা এই টাকা, আরও কত শিশু, আরও কত অসহায় রোগীকে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার আর কয়েকটা বাড়তি দিনের ছাড়পত্র দিতে পারত। কি দুর্নীতির সঙ্গে যুক্ত এই হৃদয়হীন মানুষগুলোর শাস্তি চান তো আপনারা? কঠোরতম শাস্তি। কারোর বয়স 10, কেউ একটু বেশি। প্রতিটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই, যন্ত্রণা কষ্ট সত্ত্বেও আরও কয়েকটা দিন বেঁচে থাকার আপ্রাণ ইচ্ছা, প্রাণ ভরে দেখে নিতে চাওয়া এই সুন্দর পৃথিবীটাকে। এরা থ্যালাসেমিয়া আক্রান্ত। জানি না কতদিন বাঁচবে, কিন্তু বাঁচতে চায়, আর বাঁচার জন্য চাই রক্ত। কিন্তু বিভিন্ন রক্তদান শিবির থেকে সেই অমূল্য রক্ত আনার ক্ষেত্রেই গাড়ির ভুয়ো বিল তৈরি করে দুর্নীতির অভিযোগ। কিন্তু এই অর্থ ব্যয় করেই তো আরও বেশি সংখ্যক ব্লাড ডোনেশন ক্যাম্প করা যেত। গরমের সময় যখন রক্তের অভাবে নিদারুণ যন্ত্রণায় ভোগে এই শিশুরা, তখন রক্তের ব্যবস্থা করা যেত। একটু কমতো এদের যন্ত্রণা। আমার মন খারাপ করে, হাতেও ব্যথা লাগে। বারবার রক্ত দিতে হয় বলে? হ্যাঁ। কেন মন খারাপ করে বারবার? হাতে রক্ত নেই, হাতে ব্যথা লাগে খুব। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের কানে কি থ্যালাসেমিয়া আক্রান্ত এই শিশুদের করুণ আরতিও পৌঁছয় না? হাজার হাজার করদাতা এই শিশুগুলোর জন্য যে টাকা দেয়, সেই অর্থ তছরূপের সময় এই নিষ্পাপ মুখগুলো একবারও ভেসে ওঠে না। সব জেনে বুঝেও মন চায় এদের ছোট্ট জীবনকে আরো ছোট করে দিতে। এই শিশুরা বোঝে না দুর্নীতি কাকে বলে, কেলেঙ্কারি কাকে বলে, কিন্তু এটুকু বোঝে ওদের জীবনের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের শাস্তি হওয়া উচিত। চুরি করেছে তাকে ধরা উচিত পুলিশদের। আমাদের চিকিৎসার টাকা যারা চুরি করেছে তা অন্যায় করেছে, এটা চুরি করে। তাই থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্য করার ক্ষেত্রে সরকারের ভূমিকা এমনিতেই খুব সামান্য, তার উপর এই দুর্নীতি যেন গোদের ওপর বিস্ফোরা। এরা বিভিন্ন ক্ষেত্রে প্রচণ্ড অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। রক্তের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে এবং চিকিৎসার খরচের ক্ষেত্রেও সরকারি কোনো ভূমিকা নেই। সে ব্লাড সবসময় না পাওয়ার জন্যই একে তো থ্যালাসেমিয়া আক্রান্ত, তার উপরে এরা অনেক ক্ষেত্রেই অনেক রুগী থ্যালাসেমিয়ার পরেও মারণরোগ, HIV/AIDS আক্রান্ত হচ্ছে। দুর্নীতি ব্যাপারটা কিন্তু
কৌটিল্যের অর্থশাস্ত্রে একটা কথা আছে, রাজা প্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করবেন, নিজের শৃঙ্খলাবদ্ধ করবেন, পরিবার পরিজনদের করবেন, মন্ত্রীদের করবেন, তারপরে প্রজাদের করবেন। এই দুর্নীতি বন্ধ করার কাজটা কিন্তু টপ থেকে হতে হবে। এদিকে দুর্নীতির এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠা সত্ত্বেও মুখ খুলতে চাননি এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের অধিকর্তা উৎপল ভট্টাচার্য। যদিও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এরকম বিল তৈরি হয়ে থাকলেও আমার কাছে জমা পড়েনি, নিশ্চয়ই অডিট করা হবে। এবিপি আনন্দ। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, আর ধরা পড়লে বিস্ময়। তবে বিস্ময় মহাকরণে হবে কিনা জানি না, বিস্মিত হয়েছি আমরা। বিস্মিত তার কারণ এনআরএস থেকে কলেজ স্ট্রিটের যা দূরত্ব, তাতে বুকমাল হোক বা না হোক কলেজ স্ট্রিট এই কলকাতা শহরে থাকবে না, শটান চলে যাবে বর্ধমানে। নিচের দুর্নীতি তো বুঝলাম, কিন্তু প্রশাসনের উচ্চ পদে থাকা সেই মানুষগুলো, তারা কেন সই করলেন? তারা কি শিশুর মতো সরল, নিষ্পাপ? দুষ্টু লোকেরা অবশ্য বলছেন এ চুরির বকরা পৌঁছে যায় ওপর মহলেও। সত্যি কি তাই? দেখুন। যুদ্ধ লড়ে সেনাবাহিনী, কিন্তু জয়ের প্রধান কৃতিত্ব বর্তায় সেনাপতির ওপরই। আবার উল্টো দিকে পরাজয় হলে তার দায়ভারও মাথা পেতে নিতে হয় সেই সেনাপতিকে। সরকারি ক্ষেত্রেও এমনটাই খাটে। লোবা গ্রামে পুলিশ অভিযানে গেলে শাস্তিস্বরূপ সরে যেতে হয় পুলিশ সুপারকে। আবার জেলা কোনো সরকারি প্রকল্পের রূপায়ণে বিশেষ দক্ষতা দেখালে প্রশংসা জোটে জেলা শাসকের। সেই প্রথা অনুযায়ী স্বাস্থ্য পরিবহন সংস্থার গাড়ির বিলে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কাঠগড়ায় যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাই, কারণ তিনি বিভাগীয় প্রধান। বিলে সই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠান তিনি। কার্যত তার সইয়েই অর্ধেক পাশ হয়ে যায় বিল। তাহলে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা তার দায় এড়াতে পারেন কি করে? এত গরমিল আমাদের চোখে ধরা পড়লেও তার নজর এড়ায় কি করে? এনআরএস থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে যদি কলেজটি যদি 150 কিলোমিটার হয় যাওয়া আসা, তাহলে কলেজটা আর কলকাতা থাকবে না, বর্ধমানে চলে যাবে। 128 কিলোমিটার যাওয়া আসা। কিন্তু আপনি তো সই করেছেন। সই এই দেখছেন পৃথিবীতে যত আসে সবই আমাকে সই করতে হয়। আমার নিচে তো অনেক 10 জন লোক থাকে, তারা নিয়ে এসে রেডি করে যা দেয়। কিন্তু এত গরমিল সত্ত্বেও দুর্নীতি হয়নি। কিসের ভিত্তিতে বলছেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা? যদি গরমিল ধরা পড়েই থাকে তাহলে ব্যবস্থা নেননি কেন? আমার তো সই করেছি, তাহলে আপনি তো মনে হয় এই চক্রে জড়িয়ে। না, সেটা ঠিক নয়। আসলে আপনি যেটা মেন করতে যাচ্ছেন সেটা ঠিক নয়। কয়েকটা জায়গায় হয়তো ভুল ছিল, আমাদের চোখে এসছে এবং আমরা অলরেডি মেশার নিয়েছি। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা একদম সঠিক কথাই বলছেন। সত্যিই তো বিল তো পাশ হয়নি, কিন্তু তাহলে বিলে চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরে পাঠালেন কেন? তার তো উচিত ছিল শুরুতেই বিল আটকে দেওয়া। তাহলে কি বিলের টাকা বরাদ্দ হয়ে যাওয়ার পর আপত্তি তুলতেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা? ততক্ষণে অবশ্য টাকা যার পকেটে ঢুকে যাওয়ার ঢুকেই যেত। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। এই ধরনের দুর্নীতির জাল ঠিক কতটা ছড়িয়েছে? দীর্ঘদিন প্রশাসনের নানা দায়িত্বপূর্ণ পদে যারা ছিলেন, কি বলছেন তারা? দুর্নীতির এই অবাধ চাষাবাদ, এই বারবারন্ত সম্পর্কে কি মত তাদের? যিনি এই ক্ষমতার অপব্যবহার করেছেন বা অর্থের অপব্যবহার করেছেন, বা এক কথায় আমরা যা বলতে চাইছি যে দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে খুব সুস্পষ্ট, আমরা আমাদের আইনি ভাষায় যাকে বলি খুব প্রাইমা ফেসি, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে সরকারি দপ্তর থেকে মামলা, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কেস করার জায়গা আছে, এবং তার জন্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 এই বিশেষ আইনটি প্রচলিত আছে আমাদের দেশে। যে দুর্নীতি করার চেষ্টা কিছু মানুষের থাকে, কর্মচারী থাকে, বা সরকারি বিভিন্ন মহলের বাইরের ভেতর থাকে যারা সরকারি বিভাগের সঙ্গে কাজ করেন, কিন্তু সেটাকে যেটা হতেই পারে যখন একটা চলছে প্রশাসন এত লোক কাজ করছে, দুর্নীতি থাকতেই পারে। এই যে গা ছেড়ে দেওয়া মনোভাব, এটাই কিন্তু এটাকে প্রায় স্থায়ী একটি অবস্থায় তৈরি করে, যেটা সরকারের অজস্র টাকার অপচয়। এবং বড় কথা হচ্ছে, সারা ওই বিভাগের মধ্যে কাজ করার ব্যাপারে যে দুর্নীতির একটা সবাই জানে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু ওই ফোকাস বা ধরুন কাজ করার পরিবেশ বা পরিস্থিতিটা কিন্তু তারা ওই একটি অ্যাডভার্স একটা ইম্প্যাক্ট, একটু বিরূপ একটি যে পরিস্থিতি তৈরি হয়, সেটা কিন্তু তার কিন্তু মানে ক্ষতি অনেকখানি।
34 বছরের বিগত বাম শাসনেও দুর্নীতি হয়েছে, কিন্তু 2 বছরের দোরগোড়ায় পৌঁছানোর আগে এই বর্তমান শাসকদের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিদিন আমার আপনার যাতায়াতের রাস্তার দুধারে দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যে ত্রিফলা বাতিগুলো। সব থেকে বড় দুর্নীতির অভিযোগ সেই বাতিগুলোকে ঘিরেই। নিয়ম ভেঙে কোনো টেন্ডার না ডেকে কাজের বরাত দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। বেসরকারি অডিট সংস্থার পূর্ণাঙ্গ রিপোর্টে স্পষ্ট অনিয়মের ইঙ্গিত। অভ্যন্তরীণ অডিট রিপোর্টেও মুখ পুড়েছে পুরসভা, কিন্তু শাস্তি তা হবে কি করে? মাননীয় মুখ্যমন্ত্রী তো বিশ্বাসই করেন না যে দুর্নীতি হয়েছে। ঠিক যেমন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী স্পষ্ট মাদ্রাসা বোর্ডের ইংরেজির প্রশ্নপত্র একেবারে পরীক্ষার 24 ঘন্টা আগে পর্ষদ কর্তাদের হাতে তুলে দেওয়ার পর পরীক্ষা বাতিল হয়, কিন্তু মাদ্রাসা বোর্ডের কর্তাদের তখনও দাবি যে প্রশাসনিক কারণেই নাকি পরীক্ষা বাতিল হয়েছে। আবার তেহট্টে গুলি চললে কোন অ্যাঙ্গেল থেকে কোন ক্যামেরায় কিভাবে তা শ্যুট করা হয়েছে সেটাকেও তদন্তের আওতায় নিয়ে আসা হয়। অর্থাৎ দুর্নীতির মোকাবিলা করতে গেলে দুর্নীতি স্বীকার করে তার রোখার যে সৎ সাহসটার দরকার হয়, কোথায় সেটা? তাই স্বাস্থ্য দপ্তরের এই মাননীয় কর্মী এবং কর্তারা যারা এই সরাসরি চুরির চেষ্টার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা তাদের আড়াল করার চেষ্টা হবে কিনা, সেটাই সব থেকে বড় প্রশ্ন। অনেকে বলছেন এ রাজ্যের জেলগুলো মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিরোধী আর অপছন্দের মানুষদের ভরার জন্য। আমার আপনার টাকা নিয়ে রোগীর মুখের হাসি কেড়ে যারা চুরি করেন সেই সব মহাপুরুষেরা সেখানে কি ঠাঁই পাবেন? দেখা যাক। ত্রিফলা বাতি জন্মলগ্ন থেকেই সঙ্গী বিতর্ক, কয়েক কোটি টাকা অনিয়মের অভিযোগ। যদিও মেয়রের পাশে মুখ্যমন্ত্রী, অনিয়মের সমস্ত অভিযোগ উড়িয়ে মেয়রকে ক্লিনচিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র একটা লাইট লাগাচ্ছে, ওই যারা দেখতে নারীদের চলন দেখা। আমি বললাম তোর হাজরা থেকে রাজবিহারী এই লোকটাকে দে, রাজবিহারী থেকে টালিগঞ্জ আর একটা লোককে দে, টালিগঞ্জ থেকে ঢাকুরিয়া আর একটা লোককে দে, একদম পুরো বিদ্যাসাগর থেকে রাজাবাজার আর একটা লোককে দে। ভাগে ভাগে ভাগ করো, তাতে সুযোগও বেশি আছে। তৈরি করে তো কলকাতা কর্পোরেশনের ম্যানুফ্যাকচারিং ইউনিট। এবং 238টা এজেন্সিকে কেন দিয়েছে এটা তাদের আপত্তি। তো 238টা এজেন্সিকে দেবে না, তোমাকে একা দেবে, তুমি একা টাকা খাবে, আর 6 মাসের কাজ 6 বছর লাগবে। কিন্তু মুখ্যমন্ত্রী দুর্নীতি মানতে রাজি না হলেও ত্রিফলা কাণ্ডে কিন্তু একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেনি পুরসভা। অভিযোগ, কলকাতা পুরসভা প্রতিটি বাতিস্তম্ভই নিজের এন্টালি ওয়ার্কশপের থেকে প্রায় 2000 টাকা বেশি দাম দিয়ে বাইরে থেকে কেনে। দরপত্র ডাকার সময়ও নিয়ম মানা হয়নি। বিরোধীদের অভিযোগ, দরপত্র এড়াতে 27 কোটি টাকার কাজকে 540টি ভাগ করে স্পট কোটেশনের ভিত্তিতে বরাদ দেওয়া হয়। পুরসভার বিরুদ্ধে আরও অভিযোগ, 4টি সংস্থা বাতিস্তম্ভ সরবরাহ করার জন্য তালিকাভুক্ত হলেও ত্রিফলা বাতিস্তম্ভ দেয় মূলত একটি সংস্থা। তারা পুরসভাকে উদ্যান সাজাতে কিছু বাতিস্তম্ভ সরবরাহ করলেও পথ বাতির ক্ষেত্রে তাদের কার্যকারিতা পরীক্ষিত নয় বলে অভিযোগ বিরোধীদের। মেয়র অবশ্য ত্রিফলা কেলেঙ্কারির অভিযোগ বারবার অস্বীকার করেছেন। যদিও প্রথমে বেসরকারি সংস্থার অডিট রিপোর্ট এবং পরে পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টেও দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। মুখ পুড়েছে পুরসভার। এইসব রিপোর্ট পাওয়ার আগেই অবশ্য কোপ পড়ে তৎকালীন ডিজি আলো গৌতম পটনায়কের ওপর। কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কাজের বরাত দিয়েছিলেন? এই প্রশ্ন তুলে ডিজি আলোর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। শোকজের জবাবে ডিজি পাল্টা দাবি করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সুপারিশ মতোই তিনি কাজ করেছেন। বিরোধীদের অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করতে তড়িঘড়ি সরানো হয়েছে ডিজিকে। মেয়র অবশ্য এই সব অভিযোগ মানতে নারাজ। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ক্লিনচিট দিলেও কেলেঙ্কারির অন্ধকার মাথায় নিয়ে শহরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ত্রিফলা বাতি। আর কার্যত এরই পুনরাবৃত্তি হচ্ছে মাদ্রাসার ইংরেজির প্রশ্ন ফাঁস নিয়েও। খোদ মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে নিলেও সেই কঠোর সত্যি মেনে নিতে পারছেন না মাদ্রাসা মন্ত্রী। ফের সত্য আড়াল করার আপ্রাণ চেষ্টা। কেন বারবার সরকারের এই প্রবণতা? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। তেহট্টে যখন পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছিল তখনও সরকারের মনে প্রশ্ন জেগেছিল কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে তা দেখতে হবে। আমরা কিছু ফুটেজও দেখেছি, সেই ফুটেজ কিভাবে প্রকিউরড হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে ইত্যাদি, এগুলো সবই নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট লেভেলে যখন এনকোয়ারি হবে সেটা দেখা হবে। অর্থাৎ গুলি চলল সেটা বড় বিষয় নয়, কে দোষী সেটা জানার দরকার নেই। সব থেকে আগে সরকারের এটা জানার প্রয়োজন হলো
কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে? স্বভাবতই বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছিল, তাহলে কি গুলি চালানোর ছবি তোলায় সত্য ঢাকা না দিতে পেরে সরকারের এত রাগ? আর সেই ট্র্যাডিশন চলছে বলেই কি মাদ্রাসার প্রশ্ন ফাঁসকেও মন্ত্রী বিভ্রান্তি বলে চালানোর চেষ্টা করেন? এবিপি আনন্দ। একের পর এক ফাইল এবং প্রত্যেক পাতায় নথিতে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। আমাদের মার্জনা করবেন যে যেটুকু আমরা এতক্ষণে দেখাতে পারলাম সেটুকু হিমাবহের চূড়াটুকু। এর নিচে কোন অতলে দুর্নীতির শিকড় গজিয়ে গেছে আমরা নিজেরাও জানি না। বোধহয় আমাদের সবার নাগালের বাইরে এইভাবে দুর্নীতির চাষাবাদ চলছে। এই নিয়ে আলোচনা, একই সঙ্গে এ রাজ্যের এবং এই রাজ্য রাজনীতির একাধিক বিষয় আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে আমার একদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, বিজেপি নেতা তথাগত রায়, আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা মিহির বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, প্রবীণ শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, এসইউসিআই নেতা তরুণ নস্কর এবং সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক। আমি নির্বেদদাকে দিয়ে শুরু করব। নির্বেদদা, প্রথমেই বলে নিই যে এই যে স্বাস্থ্যের টাকা, আমাদের এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার একাধিক অভিযোগ এবং একাধিক না পাওয়া, না করা, এতগুলো ফাঁকা জায়গা আছে। বলা হয় যে যদি সমস্ত টাকা সঠিকভাবে খরচ করা যেত এ রাজ্যে স্বাস্থ্যের হাল ফিরিয়ে দেওয়া যেত। এর বাধাও কিন্তু রাজনীতি। আজকে যদি এই যে ঘটনা আমরা দেখালাম, এর নিচুতলা থেকে উঁচুতলা কোনো কর্মীর বিরুদ্ধে নাকি কর্তৃপক্ষ যদি শাস্তি দিতে চান সেখানেও বাধা হয়ে দাঁড়াবে ইউনিয়ন। এটা বোধহয় সঠিক কথা নয়, কারণ দেখুন রাজনীতির, এটা তো সত্যি কথা, এটা মানতেই হবে যে রাজনীতির যারা রাজনীতি করেন সেই মানুষগুলোই শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতায় বসছেন, সরকার চালাচ্ছেন এবং তাদের নির্দেশেই এই কাজগুলো হচ্ছে, বা তারাই শেষ পর্যন্ত এটা নিরিখ ঠিক করছেন যে কাজটা দুর্নীতি হয়েছে না ঠিক হয়েছে, ভুল হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এটা করার কিন্তু অধিকার রাজনীতির লোকেদের নেই। এটা রাজনীতির লোকেরা প্রথমেই জানা দরকার, এটা তাদের কোনোভাবেই অধিকারের মধ্যে পড়ে না যে ভারতবর্ষে দুর্নীতি নির্দিষ্ট করা, বিশেষ করে সরকারি দুর্নীতিগুলো ঠিক দুর্নীতি কিনা এ ব্যাপার বলার জন্য খুব পরিষ্কারভাবে তার নিয়ম নীতিগুলো নির্দিষ্ট করা আছে। জিএফআর 2005 গভর্নমেন্ট ফিনান্স রুল, এই জিএফআর 2005 সম্পর্কে আমি নিজে দেখেছি আমার রাজনীতিবিদ বিভিন্ন দলের বন্ধুদের কাছ থেকে, যে তারা রাজনীতির অঙ্গনে গিয়ে মন্ত্রী শান্ত্রী হয়ে পড়ছেন কিন্তু কিচ্ছু পড়াশোনা করেননি। জিএফআরটা কি, কিভাবে চলছে, আমি তো এখানে দেখলাম মুখ্যমন্ত্রী নিজেই কিচ্ছু জানেন না। এতক্ষণ ধরে উনি বললেন, ত্রিফলা বাতি নিয়ে যে বক্তব্য রাখলেন তাতে বোঝা গেল যে জিএফআর সম্বন্ধে তার ন্যূনতম জ্ঞানটুকু নেই এবং তিনি ধরে নিচ্ছেন আমি বললাম ওকে একটু দে, ও একটু পেল, আমি বললাম ওকে আরেকটু দে, এই রাস্তা, ও আরেকটু পেল। এটা করার ক্ষমতা ওনার নেই এবং নেই। এটা করার পরিষ্কার ব্যাপার হচ্ছে জিএফআর নির্দিষ্ট করে দিয়েছে কিভাবে টেন্ডারিং হবে, কিভাবে কোটেশন নেওয়া হবে, কিভাবে এই ব্যাপারগুলোকে কাকে কাকে দেওয়া হবে, কি নির্দিষ্ট ভিত্তি, এবং এর অন্যথা হলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটা মুখ্যমন্ত্রীর দপ্তরের মধ্যে পড়বে না, প্রধানমন্ত্রীর দপ্তরের মধ্যে পড়বে না, আমাদের তথাকথিত রাজনীতিবিদ যারা পড়াশোনা না করে যারা কথাবার্তা আমরা যারা এখানে আপনাদের সামনে বলতে আসি তাদের আওতার মধ্যে পড়বে না। এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যাকে দিয়ে ত্রিফলা কিন্তু এখনো অডিটেড হয়নি, এবং সেই অবস্থায় দাঁড়িয়েও এতগুলো দুর্নীতি নিশ্চিতভাবে চিহ্নিত হয়ে গেছে। তারপরে কোনো মানুষ যদি একটা সভ্য দেশে, যদি একটা রাজ্য বলে আমরা এটা মেনে নিই পশ্চিমবঙ্গে, তাহলে সভ্য দেশের কোনো নাগরিকের সামনে কোনো এই দুর্নীতিগুলোকে, যেগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে যে দুর্নীতিগুলোকে, সেই চিহ্নিত দুর্নীতি এবং জিএফআর এর বিরোধিতা যিনি করবেন তাকে দুর্নীতিগ্রস্ত বলতে হবে এবং বলতে হবে। তিনি রাজনীতি করে আমার দল করুন, তিনি রাজনীতি করে অন্য দল করুন, তিনি দুর্নীতিগ্রস্ত মানুষকে যিনি সমর্থন করবেন তিনি দুর্নীতিগ্রস্ত, এ সম্পর্কে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। এক। 2 নম্বর কথা হচ্ছে আজকে যে জিনিসগুলো এখানে দেখানো হলো, যে এই যে গতি যতটা যাচ্ছে, একটা জিনিস খুব পরিষ্কার, এটা এড়িয়ে যাওয়া হচ্ছে, আমাদের সবাই এড়িয়ে যাই আমরা,
সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট করে, এখানে মুশকিল হচ্ছে এই রাজ্য সরকার একদম বলেই দিচ্ছেন যে আমরা বলে দিচ্ছি যে অমুক অমুককে দেওয়া উচিত। আমরা বলে দেওয়ার এই যে কথাটা, এই কথাটা উচ্চারণ করলে তার পরের দিন সরকারি দপ্তর থেকে যত বড় অফিসারই হন না কেন তিনি সাসপেন্ড হতে বাধ্য, সিএজি কম্পালসারি ওয়েটিং হতে বাধ্য। আসল ব্যাপারটা হলো এই যে জিনিসগুলোকে ধরে নেওয়া হচ্ছে যে এটা 34 বছরের কথা বলতে গেলেই কেউ কেউ দেখান 34 বছর, মানে 34 বছরে এটা যদি হয় তাহলে এটা একটা আমার জন্মগত অধিকার জন্মায় যে আগামী 34 বছরও আমি এই জিনিস করে যাব, এবং এটা নিয়ে কেউ কোনো রকম প্রশ্ন করতে পারবেন না, কারণ 34 বছর আগে হয়েছে। এবং তারপরে যদি আমরা আসি তাহলে এটা সামলাতে আরও 17 বছর, এবং তারপরে আবার ওই লিগ্যাসিটাকে টেনে নিয়ে যেতে আরও 17 বছর, এত 34 বছর আমরা থাকতেই পারি এই দুর্নীতির মধ্যে দিয়ে। কিন্তু কার্যত ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আগামী দিনটা খুব পরিষ্কারভাবে নির্দিষ্টভাবে এই কথাগুলো আসবে এবং আসবেও, কোনোভাবেই এটাকে এড়ানো যাবে না, আদালতকে এড়ানো যাবে না, সিএজিকে এড়ানো যাবে না। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশটা কিন্তু অন্য দেশ হয়ে যায়নি, ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ একটি রাজ্য মাত্র। যদি কেউ মনে করেন এটা অন্য রাজ্য হয়ে গেছে, অন্য দেশ হয়ে গেছে, তারা ভুল করবেন। সুতরাং এখানকার এই দেশের যা নিয়ম, সেই জিএফআর, সেই সিএজি এবং সেই আদালত, তারা কিন্তু নির্দিষ্টভাবে যারা যারা এই দুর্নীতি করছেন এবং যারা যারা এই দুর্নীতিকে পরিষ্কারভাবে উদাত্ত কণ্ঠে মনে করছেন যে প্রশ্রয় দিয়ে কার্যত বীরের ভূমিকা পালন করছেন, তারা সবাই দুর্নীতিগ্রস্তদের তালিকাতেই এতদিন এসেছেন, ঢুকেছেন। তার শাস্তি কম হতে পারে, বেশি হতে পারে, সেটা তার সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করবে, কিন্তু তারাও দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হবেনি, এ সম্পর্কে কোনো সন্দেহ থাকার কোনো জায়গা নেই। সুতরাং এই যে ধরুন ত্রিফলা বাতি, এটা নিয়ে পরিষ্কারভাবে এখন সবাই চিহ্নিত, একদম চিহ্নিত, এটা দুর্নীতির ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে এই যে আপনারা যেটা দেখালেন, এটা পরিষ্কার দুর্নীতি, এতে এড়িয়ে যাওয়ার কি আছে, এটা পরিষ্কার দুর্নীতি। আর আমি যেহেতু একটি সংবাদ মাধ্যম এবিপি আনন্দ যেহেতু ওটা পেমেন্টের আগে দেখে ফেলেছে, এতএব এটা ঠিক দুর্নীতি নয়। পেমেন্ট হলে তাহলে সর্বোচ্চ দুর্নীতিটা সাইন আছে, যুগ্ম অধিকর্তা সাইন, কিন্তু তিনি আবার বলছেন যে এখনো তো পেমেন্ট হয়নি, সাইন করে রাইটার্সে চলে গেছে, হলো না। ননসেন্স, মানে এগুলো ভাবা যায় না, এই কথা বলা যায় কখনো? কোনো রিজনেবল রেসপন্সিবল লোক এই কথা বলতে পারে? মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে কোশ্চেন পেপার আউট হয়ে গেছে, শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলছেন একটার পর একটা, রোজ আপনাদের টিভিতে দেখছি, ওখান থেকে কোশ্চেন পেপার ছুটছে, ওখান থেকে উত্তরপত্র ছুটছে, কেউ জিজ্ঞাসা করতে গেলে বলছে সোশ্যাল ওয়ার্কে বাধা দেবেন না, সামাজিক কাজে যেন বাধা না দেওয়া, মাইক্রোফোনে বলা হচ্ছে, হ্যাঁ মাইক্রোফোন এবং মাইক্রোফোনে। আজকে রাজ্য সরকার, আমি একটু আগেই দেখছিলাম আমাদের প্রতিনিধি খবর ব্রেক করছিল যে রাজ্য সরকার বলছে একতলায় আর পরীক্ষা হবে না, অর্থাৎ দোতলায় যদি পরীক্ষা শুধু নেওয়া যায়, মানে প্রায় মাথা ব্যথা হচ্ছে বলে মাথা কেটে ফেলার নিদান, তাহলে বোধহয় এই গণটোকাটুকি এড়ানো যাবে। শুধু তাই নয়, আমরা বারবার ফুটেজে দেখিয়েছি, ইনফ্যাক্ট গত বছর থেকে এবছর বহু ফুটেজে দোতলার কার্নিশের ওপর দাঁড়িয়ে টুকলি সাপ্লাই হচ্ছে, সেই ছবিও দেখেছি। এবার আমার মনে হয় 3 তলা বা হয়তো এই মুহূর্তে ছবিতেই দেখা যাচ্ছে যে দোতলার কার্নিশের ওপর দাঁড়িয়ে কিভাবে টোকাটুকি হচ্ছে। আমার মনে হয় মানে এই গতিতে যদি একটার পর একটা তলা পরীক্ষার জন্য নিষিদ্ধ হতে থাকে, তাহলে শিগগিরই আমরা 10 তলা বা 12 তলা বাড়ি পরীক্ষা কেন্দ্র হিসেবে বাঁচতে হবে, কোনো উপায় থাকবে না। সেখানেও আমি মনে হয় যে সোশ্যাল ওয়ার্কের আমলে এই রকম দেখেছি যে জেরক্সিং বন্ধ করে দেয়া হলো, অন্য জায়গা থেকে জেরক্স কপি যদি এনে দেয়। আপনি স্যার মনে আছে আপনার যে অশ্বিনী দত্তের সে বিখ্যাত ঘটনা, যে তার স্কুলে ইনভিজিলেটর এসেছিলেন, তিনি বসে আছেন ঘরে, তো ইনভিজিলেটর সাহেব এসে বললেন আপনি স্কুলে আপনি বসে আছেন, বলে আপনি দেখে আসুন। তিনি ঘর ঘুরে টুরে এসে বললেন যে একটাও ইনভিজিলেটর নেই ওখানে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কি ব্যাপারটা কি? বললো আপনি দেখুন না, যদি কেউ নকল করে ধরতে পারে তাহলে স্কুলটাকে বাতিল করে দেবেন, তাহলে এতদিন ধরে আমি পড়ালাম কেন? তো ভাগ্যে শুনি নেই, থাকলে তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, আবার আমি এই গাড়ি ভুয়ো বিলের প্রসঙ্গে আসি, যে এই জন্যই আমরা হিমাবহের চূড়া বলছি, তার কারণ এটা একটা দফতরের একটা কাজের যদি এই ফাইলের পর ফাইল এবং এতেই লক্ষ লক্ষ টাকা হয়,
তাহলে সহজেই অনুমেয় যে অন্য দফতর যদি আমরা যোগ করি কত কোটি টাকা এই দুর্নীতি দাঁড়াবে, এই সংখ্যাটা এবং বিষয়টা ভেবে আমরা আতঙ্কিত। এবং এই টাকায় আমরা জানি যে ওটিতে বহু ক্ষেত্রে ব্লাড ব্যাঙ্কে ক্রাইসিস হয়, রক্ত পাওয়া যায় না, অপারেশন করা যায় না, হাওড়াতে একটা ডে কেয়ার সেন্টার তৈরি করা যায়নি, উলুবেরিয়া পড়ে আছে, এবং থ্যালাসেমিয়া এবং এইডস আক্রান্ত রোগীরা কি অবর্ণনীয় যন্ত্রণায় শুধুমাত্র রক্ত না পেয়ে ছটফট করে। অন্তত কয়েকশো বাড়তি মেডিকেল ক্যাম্প করা যেত যদি এই টাকাটা, এই ফান্ডের শুধু টাকাটা বাঁচানো যেত। কি বলবেন আপনি? কেন, কে বলেছে কোথাও কিছু হয়নি? 27টা সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ এই সময়ের ভেতর গোটা রাজ্যে তৈরি হয়েছে, হচ্ছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা অলরেডি বোধহয় পাস্ট টেন্সও হয়ে গেছে। তোমার ইংরেজি জ্ঞান তো কেমন আমি আগে জানতাম না। যাই হোক, আমি ওই গত পরশুদিন রাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড 2-1। আজকে সকালের কাগজে আনন্দবাজার পত্রিকায় এবং এই সময় পত্রিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি দেখলাম আমি। অদ্ভুতভাবে ছবিটা দেখতে দেখতে আমার মনে হলো যে সেই ছবিটায় কোথাও গোল দেওয়ার উচ্ছ্বাস নেই, কারণ যাই হোক না কেন গোল দেওয়ার উচ্ছ্বাস নেই। পরে কোনো একটা কাগজে পড়তে পড়তে দেখলাম যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজে এক জায়গায় বলেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডই আমার ঘর, আমার সেখানেই জন্ম, আমি সেখানেই লালিত পালিত, সেখান থেকেই আমি বড় হয়েছি। আমি ম্যানচেস্টারকে গোল দিয়েছি ঠিক, ম্যানচেস্টার আমার গোলে হেরেছে ঠিক, কিন্তু আমি দুঃখ পেয়েছি, আমি আনন্দ পাইনি লাইকওয়াইজ। যাই হোক না কেন, মানে খেলার পেশার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল দিয়েছেন, ঠিক কাজই করেছেন, নিজের দলকে জিতিয়েছেন। এখন এই যে কথায় কথায় এসে যায় 34 বছর, এবার তো কোনো সন্দেহ নেই 34 বছর বামপন্থীরা ছিল, 34 বছর বাদে বামপন্থীরা পরাজিত হয়েছে। এখন 34 বছরের লিগ্যাসি ঠিগাসি এইসব অনেকগুলো কথা আসে। 34 বছরে রাজ্যের কোনো মন্ত্রীকে কেউ কোথাও বলতে শুনেছেন কি না যে আমি এটা বলেছি, আমার এই অর্ডারে এটা হয়েছে, আমার নির্দেশে এই কাজ হয়েছে? মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কোনো একটা প্রতিমন্ত্রী এই কথা বলেছেন কিনা? 34 বছর দুর্নীতিবিহীন ছিল আমি বলছি না, নিশ্চিতভাবেই এই সমাজের ভেতর নানান কারণে দুর্নীতি থাকে। দুর্নীতি 34 বছর সময়কালের ভিতরে কোথাও না কোথাও ছিল, কিছুটা না কিছুটা ছিল। কিন্তু এই দুর্নীতিও নিশ্চয়ই 22 মাসে গজায়নি, এর একটা ট্র্যাডিশন নিঃসন্দেহে আছে, থেকে থাকতে পারে, সে নিশ্চয়ই খুঁজে বের করার দরকার, সেটা স্বতন্ত্র বস্তু, আমি তার মধ্যে ঢুকতেই চাইছি না। এখন আমি এটা প্রথমেই মেনে নিয়েছি যে দুর্নীতি একটা সামাজিক ব্যবস্থার গভীরে থাকে। 34 বছর দুর্নীতিবিহীন আমি বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আইনসভার থেকে যদি আইন বড় হয়, আইনের চাইতে যদি আইনের রক্ষক বড় হয়, তাহলে গোটা ব্যবস্থাটা হচ্ছে ভেঙে পড়ার মুখে পড়ে। আইনসভাই আইন প্রণয়ন করবে, কিন্তু আইনসভার থেকে আইনটা বড় হয়ে গেল, আইনসভার গুরুত্ব থাকলো না। যে আইন প্রণীত হচ্ছে সেই আইনকে রক্ষা করবার জন্য সরকার, লোকসভা যে আইন তৈরি করবে সেই আইন রক্ষা করার জন্য তো দেশের সরকার। তাহলে সেই রক্ষক সে যদি আইনের চাইতে বড় হয়ে যায়, নির্বেদা যা বললেন যে জিআরএফ অনুযায়ী উনার এটা পাওয়ারের মধ্যে নেই, রাইটের মধ্যে নেই, অথচ এই যে ক্ষমতায় যা আমার নেই তা আমি প্রতি মুহূর্তে করে যাচ্ছি, এখানে হচ্ছে মূল সমস্যাটা। এবং এখান থেকে আসলে একটা বার্তা ছড়ায়। নতুন সরকার তৈরি হয়েছে, পশ্চিমবাংলার 2,36,00,000 মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা এই সরকারের উপর ঢেলে দিয়েছেন, এবং 34 বছর, মানে অনেকেই বলেন আর কি 34 বছরের জগদ্দল পাথরকে সরানো গেছে। এটাকে 34 বছর একটা পাথর জগদ্দল হয় কিনা আমি জানি না, যাই হোক, তা পাথরের বিজ্ঞান জানতে হবে, কিন্তু এসব বলা ঠলা হয়েছে অনেক কথা। 34 বছর একটা পাথর জগদ্দল হয় কিনা আমি জানি না, যাই হোক, তা পাথরের বিজ্ঞান জানতে হবে, কিন্তু এসব বলা ঠলা হয়েছে অনেক কথা। তো প্রশ্নটা হচ্ছে যে এইসবের পরে আমার ওই একটা কথা মনে পড়ে, তুমিও শুনেছো, সবাই জানে, এখানে একটা বিখ্যাত বাংলা ব্যান্ড আছে চন্দ্রবিন্দু। আচ্ছা, ব্যান্ড হিসাবে চন্দ্রবিন্দুর গান এখন আমরা কেউ শুনি? ব্যান্ড হিসাবে চন্দ্রবিন্দুর গান আমরা শুনি না। চন্দ্রবিন্দুটা গেল কোথায়? ওই যে সততার প্রতীকের সততার মাথার উপরে চন্দ্রবিন্দুটা চলে গেছে। চন্দ্রবিন্দুর একটা বিখ্যাত গান ছিল, সেই গানটায় লাইন ছিল, যদি আমাকে ভালো বলো আমি বলবো ঠিক বলেছ, আমি ডুগডুগি বাজাই তুমি তার সঙ্গে নাচো, সেই তো বাঁদর হলে ভালো বলে লাভ কি হলো। আর ওই লালন ফকিরের একটা গানের লাইন আছে, খেয়েছি বেজেতের কচু না বুঝে এখন তেঁতুল কোথা পাই খুঁজে। ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে আমার মনে হচ্ছিল যে পশ্চিমবাংলার 2,36,00,000 মানুষ আমাদের উপর অভিমানে, আমাদের উপর রাগে, আমাদের কোনো কাজে ব্যথিত হয়ে, আমাদের কোনো কাজে দুঃখিত হয়ে, আমাদের রাজনীতির বিরোধিতা করে তারা একটা পরিবর্তন এনেছিলেন।
নির্বাচনের সাধারণ নিয়ম অনুযায়ী সেই পরিবর্তন পশ্চিমবাংলার মানুষের কাছে স্বাগত জানানোর পরিবর্তন ছিল, কিন্তু এই পরিবর্তন আসবার পরে মানুষ বার্তা পেলেন কি কি? আসল কথাটা তো হচ্ছে ওই গাড়ির ড্রাইভার মূল অপরাধী, তুমি ঠিক বলেছো সুমন, কিন্তু বার্তা কি গেল? বার্তা গেল হচ্ছে স্বাস্থ্য বিভাগে প্রথম বার্তা হচ্ছে দেশের না না, আপনি বিশ্বাস করেন যে একজন গাড়ির ড্রাইভার এই স্কেলে কোনো দুর্নীতির উল্লেখযোগ্য পাঠ হতে পারে? আমি বললাম তো তুমি ঠিক বলেছো, প্রথম অপরাধী, তারপর অপরাধীর মাত্রায় তুমি গেছো। আমি তোমার আবার উল্টোটাও হতে পারে, একজন বলছিলেন দেখছিলাম যে আমি যাচ্ছি সেখানটাতেই, আমি যাচ্ছি, আমায় প্লিজ যেতে দাও সেখানে, মানে ব্লুপ্রিন্টটা উপরে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেখানটাতেই যাচ্ছি। বার্তাটা কি গেল? প্রথম বার্তা গেল হচ্ছে আমাদের দেশের 1, 2, 3 নম্বর নিউরোসার্জনের একজন ডক্টর শ্যামাপদ গড়াই, তিনি একটা গুরুতর অপরাধ করেছিলেন। মুখ্যমন্ত্রী ডেকেছেন, তিনি বলেছেন ওই সময় জরুরি অপারেশন আছে, তিনি মুহূর্তের মধ্যে হচ্ছে কম্পালসারি ওয়েটিং, ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি হাজার হাজার রকম নাম আছে। সাসপেনশন। পুরুলিয়ায় কাজ করলো অরুণ সিং, সেই কাজ পরে পিজি হসপিটাল, যে কাজের জন্য রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে, এশিয়া ছাড়িয়ে গোটা বিশ্বে স্বীকৃত হলেন এই নিওনাটালের বিশেষজ্ঞ ডক্টর অরুণ সিং, সে কাজটা করেছিলেন পুরুলিয়ায় বসে। সেই অরুণ সিং যখন সাগর দত্তে ট্রান্সফার হলেন, তখন আসলে নবজাতকের অরুণোদয় সেইটা বাধাপ্রাপ্ত হলো কিনা। আমি তোমাদের চ্যানেলেই দেখছিলাম কদিন আগে, তোমরা একটা ভালো নিউজ করেছিলে, এবং ডক্টর ঘরায়ের সেদিন 6টা অপারেশন ছিল, এবং ডক্টর সিংহ তিনি এমন জায়গায় তাকে পোস্টিং দেওয়া হলো প্রায় শাস্তিমূলকভাবে, যেখানে কোনো শিশু বিভাগ নেই। আমি এই গত সপ্তাহেই SSKM হাসপাতালে দেখছিলাম যে গোটা তার যে নতুন দফতরটা সাজানো ছিল সেটা তালা বন্ধ হয়ে পড়ে আছে, বাচ্চাদের জন্য খুলে দেওয়া যেত। আমি তোমাদের চ্যানেলেই দেখছিলাম পিজি হসপিটালে ওই কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে একজন মহিলা, তার মৃত্যু, বেদনাদায়ক মৃত্যু, তোমাদের চ্যানেলেই আমি দেখছিলাম। আমার পরিচিত, আমাদের পার্টির লোক বলে আমার চেনা, এরকম অজস্র কেস প্রত্যেক দিন ঘটছে, যেগুলো আমার দলের লোক, আমি হয়তো খবর রাখি, সব আমি খবরও রাখি না। আমাদের লক্ষণ বাগদি দুর্গাপুরের, তারও এইরকম হচ্ছে, প্রায় বিনা চিকিৎসা অবহেলায় মৃত্যু হলো। পিজি হসপিটালে এমআরআই এর যে মেশিন, সেই মেশিনটা আগে ছিল সরকারি সিস্টেমে এমআরআই হতো, এখন সেই এমআরআই এর ব্যবস্থাটা চলে গেল পিপিপি মডেলে। পিজি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটু খবর নিলে যে কেউ জানতে পারবেন, পিজি হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে প্রায় প্রত্যেক দিন ব্লাডের যে টেস্ট হসপিটালের ভেতরে ব্যবস্থা আছে, সেই টেস্টের জন্য পিজি হসপিটালের নিকটবর্তী বড় বড় নার্সিংহোম, সেই বড় বড় নার্সিংহোমে রেফার করা হচ্ছে, ওই জায়গা থেকে এই ব্লাড টেস্টটা করিয়ে আনতে হবে প্রায় প্রত্যেক দিন। ফলে যখনই আমি শ্যামাপদ গড়াই কিংবা অরুণ সিং করলাম, তখন আমি আসলে বাকি যারা এর সঙ্গে যুক্ত তাদের কাছে আমি একটা বার্তা দিয়ে দিলাম। যখনই আমি বনগাঁ থানায় ভাঙচুর হওয়ার পরের দিনকে ওসিকে বদলে দিলাম, চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে, ওসি তো মার খায়নি, পেশি শক্তির আস্ফালন চাইতো, ওসির পেশি আছে, চেয়ার টেবিলের তো পেশি নেই। সুতরাং পেশি শক্তির আস্ফালনটা ওসির উপর যখন যে মস্তানরা থানায় ভাঙচুর করলো তারা দেখাতে পারলো না, তখন সেটা সরকারি নির্দেশে দেখানো হলো। একই রকম ভাবে তুমি লোবাগ্রাম, তার যে ফটোগ্রাফারের অ্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি এখানে রেফার করেছো। ইনফ্যাক্ট অরুণ সিংহকে এখন কেন্দ্র সরকার চাইছে গোটা দেশের শিশু স্বাস্থ্য পরিষেবা ঠিক করার জন্য। এই ধরনের একটা অসামান্য যোগ্যতা সম্পন্ন মানুষ আমাদের রাজ্যে আছেন, এর জন্য আমাদের রাজ্যবাসী হিসেবে গর্বিত। আর আপনি লিভার ট্রান্সপ্লান্টের কথা বললেন, এই রাজ্যে SSKM হাসপাতালে সেই কাজ প্রায় বন্ধ। হ্যাঁ, প্রায় বন্ধ, এবং সেই কারণেই ওই ডায়ালিসিসের ক্ষেত্রে ওই মৃত্যুর ঘটনাটা ঘটেছিল, যেটা তোমরা দেখিয়েছো বলে আমি ইন ডিটেলে বললাম না। এখন সমস্যা হচ্ছে যে খালি গাড়ির তেলে দুর্নীতি তো না, মানে স্বাস্থ্য যদি বলো, খালি হাতের স্বাস্থ্য বলে কিছু হয় না, খালি পায়ের স্বাস্থ্য বলে কিছু হয় না। আসলে বোধহয় আমরা এখন সবটা মিলিয়ে ওই ত্রিফলা থেকে গাড়ির তেল পর্যন্ত বোধহয় দুর্নীতির ফাইলেরিয়ান গ্রোথের মধ্যে আমরা আছি কিনা। রাজনীতি পরিবর্তন এনেছে পশ্চিম বাংলায়, এখন পরিবর্তনের দুর্বৃত্তায়ন আর পরিবর্তনের দুর্নীতিকরণের কাজটা অনেকটা বেশি জায়গা পেয়ে গেল কিনা, পশ্চিমবাংলার মানুষকে বোধহয় এই সময় সেই গবেষণাতেও নিজেদেরকে প্রত্যেক দিন নিয়োজিত রাখতে হচ্ছে, চতুর্দিক থেকে এত রকম সংবাদ পেয়ে। আমি তথাগতদার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব আজকে ধনেখালি মামলায়
কলকাতা হাইকোর্ট কার্যত তুলোধনা করেছে রাজ্য সরকারকে। বলা হয়েছে যে চোখে ধুলো দেওয়ার চেষ্টা, তদন্তের নামে ধাপ্পা দেওয়ার চেষ্টা। বলা হয়েছে ডোন্ট মেক অ্যান আই ওয়াশ ইন দ্য নেম অফ ইনভেস্টিগেশন। এই ভাষায় তিরস্কৃত হয়েছে রাজ্য। বলা হয়েছে ওসিকে গ্রেফতার করেননি কেন? মাননীয় বিচারপতিরা বলেছেন এই পুলিশের ওপর ভরসা রাখা যায় না। বলা হয়েছে পাবলিক প্রসিকিউটরকে আরও দায়িত্বশীল হওয়ার কথা, এবং প্রশ্ন করা হয়েছে যে সিসিটিভি দেখেই হার্ট অ্যাটাকে মৃত, এমনটা বলে দেয়া যায়? আজকে হাইকোর্টে এই ধনেখালির মামলাতে ঠিক কী বললেন মাননীয় বিচারপতিরা মহামান্য হাইকোর্টে, দেখেন। ধনেখালি থানা লকআপে গত 18 জানুয়ারি কাজী নাসিরউদ্দিন নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্রর নির্দেশেই পুলিশ নাসিরউদ্দিনকে খুন করেছে বলে অভিযোগ তোলেন তাঁর স্ত্রী মানুজা বিবি। তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে, কিন্তু সিআইডি তদন্তে অনাস্থা জানিয়ে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন চুঁচুড়া আদালতের আইনজীবী প্রতিম সিংহ রায়। শুনানির প্রথম দিনই আদালত প্রশ্ন তোলে এক্ষেত্রে কেন পুলিশের বিরুদ্ধে 302 ধারায় খুনের মামলা রুজু করা হয়নি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ফের মামলার শুনানি হয়। সওয়াল করতে উঠে সরকারি আইনজীবী মঞ্জিত সিংহ মন্তব্য করেন, আদালত থানার সিসিটিভি ফুটেজ দেখুক, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই নাসিরউদ্দিনের মৃত্যু হয়েছে। সরকারি আইনজীবীর এই মন্তব্যে ক্ষুব্ধ আদালত তাকে তীব্র তিরস্কার করে। আদালত মন্তব্য করে পিপি কি ডাক্তার? তার দাবির ভিত্তি কি? দায়িত্বশীল একটি রাজ্যের পিপির আরও দায়িত্ববান হওয়া উচিত। রাজ্য যদি সত্যিই মনে করে হৃদরোগে আক্রান্ত হয়েই নাসিরউদ্দিনের মৃত্যু হয়েছে, তাহলে চূড়ান্ত রিপোর্ট দিয়ে তা জানিয়ে দিক। সত্য উদ্ঘাটনের জন্য অন্য সংস্থাকে তদন্তভার দেবে আদালত। আদালত প্রশ্ন তোলে নাসিরউদ্দিনের মৃত্যু স্বাভাবিক হলে তার দেহে এত আঘাতের চিহ্ন কেন? ময়নাতদন্তের রিপোর্টেও দেহে গভীর ক্ষত থাকার উল্লেখ রয়েছে। নাসিরউদ্দিনের দেহের সুরাতহাল করার পর ম্যাজিস্ট্রেটও স্বীকার করে নেন দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। দাগ দেখতে পেয়েছি, সারা শরীরে ইনজুরি দেখতে দাগ দেখতে পেয়েছি, সারা শরীরে ইনজুরি দেখতে দাগ দেখতে পেয়েছি, সারা শরীরে ইনজুরি দেখতে। আদালতের তীব্র তিরস্কারের মুখে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় এদিন সওয়াল করেন লকআপে নাসিরউদ্দিনের মৃত্যু হয়নি। আদালত মন্তব্য করে পুলিশ যে অন্য কোথাও নাসিরউদ্দিনকে পিটিয়ে মারেনি তার নিশ্চয়তা কোথায়? ধনেখালি থানার ওসিকে এখনো গ্রেফতার করা হয়নি কেন? ওসিকে কেন আড়াল করছে সিআইডি? এই সময়ই পিপি জানান দুজন কনস্টেবল ও একজন এএসআইকে গ্রেফতার করা হয়েছে। আদালত মন্তব্য করে হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে তাদেরই যাদের ঘাড়ে সহজেই দায় চাপিয়ে দেওয়া যায়। সহকর্মীদের আড়াল করতে পুলিশ তদন্তের নথিপত্রে কারসাজি করেছে, তদন্তের নামে চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে। আদালত এই পুলিশের ওপরে আস্থা রাখবে কি করে? আদালতের প্রশ্নের তোড়ের মুখে উত্তর দেওয়ার জন্য অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় 14 তারিখ পর্যন্ত সময় চান। সময় দিলেও আদালত বুঝিয়ে দেয় এটাই শেষ সুযোগ। হয় পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, না হলে তদন্তভার যাবে নিরপেক্ষ সংস্থার হাতে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। তথাগতদা, আমি দুটো বাক্য আজকে মহামান্য বিচারপতিরা বলেছেন আমার মনে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু যে এই মামলার ক্ষেত্রে না, গোটা রাজ্যে যা চলছে এই যে দুর্নীতি আমরা দেখালাম সেই থেকে ধনেখালি অবধি সর্বত্র। একটা, এই যে কনস্টেবল এবং এসআইকে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে কথা বলা হয়েছে, তখন মাননীয় বিচারপতি মন্তব্য করেছেন ইয়েস দে আর ডিসপেন্সেবল কমোডিটি। তো যার ফলে মানে যাদের বলির পাঁঠা করে সহজেই যারা ইনডিসপেন্সেবল নয়, আমার ওসি বা এসপিকে ছুঁতেও হলো না। এইটা কি সার্বিকভাবে এই যে এই দুর্নীতির ছবি দেখানোর পরেও কোথায় একজন ড্রাইভার বা কয়েকজন ড্রাইভার বা কয়েকজন টাইম কিপারের চাকরি যাবে, হয়তো এখানেই ধামাচাপা দেওয়া হবে, এর পেছনে যে রাঘব বোয়ালরা তারা আওতার বাইরে থেকে যাবে, এক। এবং দুই হচ্ছে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ লেগেছে, সব পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতিরা বলেছেন উই ওয়ান্ট আ ফেয়ার ইনভেস্টিগেশন। কোথাও ওভারঅল রাজধর্ম পালিত হচ্ছে না, কোথাও ফেয়ারনেসের একটা বড় ঘাটতি হচ্ছে, কি বলবেন আপনি? অনেকগুলো বিষয় এসে গেল। বস্তুত আজকে যখন মহামান্য বিচারপতিরা এই হুকুম দিয়েছিলেন, যেটা এখন দেখানো হলো, সেই সময় আমি হাইকোর্টে ছিলাম ঘটনাচক্রে। আচ্ছা, সেই সময় আমরা হাইকোর্টে একটা মামলা করেছিলাম ক্যানিং এর কাছে নলিয়াখালীতে। কয়েকদিন আগে একটা দাঙ্গা হয়েছিল এবং সেই দাঙ্গায় শদুয়েক মানুষের সমস্ত ধন সম্পত্তি, যত রকম ঘর বাড়ি সব আছে, সব জ্বালিয়ে খাক করে দেওয়া হয়েছিল এবং তাদের সব রকম জীবনযাত্রার উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু কারোর গায়ে হাত দেওয়া হয়নি, কোনো মেয়েদেরও গায়ে হাত দেওয়া হয়নি। অর্থাৎ খুব নিয়ন্ত্রিত দাঙ্গা ছিল এটা। এই দাঙ্গার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়, কিন্তু এফআইআর করতেও ওরা ভয় পাচ্ছিল, কিন্তু এফআইআর করা হয়, কিন্তু তারপরেও পুলিশ যে এফআইআর যার নাম ছিল তাকে গ্রেপ্তার করেনি
এই ব্যাপারে আজকে আমরা একটা পিআইএল করেছিলাম এবং পিআইএল মহামান্য আদালত এই হুকুম দিয়েছেন যে এই ব্যাপারে সরকার যেন উচ্চ পর্যায়ে খোঁজ করে একটা রিপোর্ট এর কাছে 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টের কাছে দাখিল করে। এর ঠিক পরেই এই মামলাটা এলো আর কি। এবং এই মামলাটা আমি খানিকক্ষণ শুনেছি, হুকুম পর্যন্ত আমি ছিলাম না, কিন্তু পরে বাকিটা শুনলাম আর কি। মানে বিচারপতিরা যেভাবে সরকারের ওপর অবিশ্বাস প্রকট করেছেন, তাতে যে কোনো সরকারের লজ্জিত হওয়া উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। যেটা হয়েছে সেটা হলো যে প্রশাসন যন্ত্রের যে সম্পূর্ণ রাজনীতিকরণ, যেটা বাম আমলে পুরোপুরিভাবে হয়েছিল, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। অর্থাৎ ওই মেধাবী ছাত্রী বাম আমলের যে প্রশাসনের রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণটাকে চালিয়ে গেছেন। খালি রংটা আলাদা ছিল, জার্সিটা আলাদা ছিল, জার্সিটা বদলে গেছে, সেই রাজনীতিকরণ হয়েছে এবং সেই একইভাবে চলছে। যে জিনিস আজকে দেখা গেছে এবং তারপরে যেভাবে একটু বড় অফিসারদের আড়াল করার চেষ্টা হয়েছে, 2জন কনস্টেবলকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো যেটা সম্বন্ধে এসআই বা এসআই, যেটা সম্বন্ধে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এগুলো অত্যন্ত লজ্জাজনক মন্তব্য এবং এটা ডিসপেন্সেবল কমোডিটি। এটা একজন পুলিশ অফিসারকে যদি বাকি পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে বলা হয় যে এই ছোট পুলিশ অফিসাররা ডিসপেন্সেবল কমোডিটি, তাতে একে তো প্রশাসনের ওপর আদালতের অবিশ্বাস প্রকট হয়, এছাড়া প্রশাসনের ভেতরে মানুষের যে মনোবল, যে অফিসারদের যে মনোবল কোথায় থাকে সেটা সহজেই অনুমেয়। তারা এখন বুঝতে পারছেন যে এই এএসআই এসআই এই পর্যায়ের অফিসাররা বা কনস্টেবল পর্যায়ের অফিসাররা বুঝতে পারছেন যে তারা কি করবেন তারা জানেন না। যে কোনো অবস্থায় তারা একটা যেই পদক্ষেপ নিন না কেন, হয় ওপরওয়ালার কোপ দৃষ্টিতে পড়তে হবে, তা নাহলে পরে একটা আদালতের কোপ দৃষ্টিতে পড়ে সাসপেন্ড হতে হবে, সংবাদ মাধ্যম ধরে ফেলবে, এরকম ধরনের একটা কিছু হয়েছে। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সে খুব বিপদ হয়েছে, অনেক কিছু লুকিয়ে রাখা কঠিন হয়ে গেছে, যেটা আগে সম্ভব ছিল সেটা এখন কঠিন হয়ে গেছে। তো এর ফলে এরপরে যেটা আমি আন্দাজ করতে পারছি যেটা হবে সেটা হলো যে কিছুই করবেন না, হাত গুটিয়ে বসে থাকবেন। যেরকম জিনিস আমরা দেখতে পাই যে একজন একটা নালিশ করতে গেলেন থানায়, নালিশ নিল না, কেন নিল না? না এসব হয়নি। ও নিজেরা গিয়ে ধর্ষণের ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা গিয়ে মিটমাট করে নিন। ধর্ষণ কখনো মিটমাট হয়? মিটমাট করে নিন। কম্পাউন্ডেবল অফেন্স বলে একটা জিনিস আছে, সেটা কম্পাউন্ডেবল অফেন্স মিটমাট করা যায়। ধর্ষণের ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা গিয়ে মিটমাট করে নিন। ধর্ষণ কখনো মিটমাট হয়? মিটমাট করে নিন। কম্পাউন্ডেবল অফেন্স বলে একটা জিনিস আছে, সেটা কম্পাউন্ডেবল অফেন্স মিটমাট করা যায়। কম্পাউন্ডেবল অফেন্স কি? ছোটখাটো, আমি একজনের গায়ে থুতু দিলাম, আমাকে করলো, সেটাকে মিটমাট করে নেওয়া যায়। কিন্তু ধর্ষণ বা খুন তো কম্পাউন্ডেবল নয়, ও তো মিটমাট করা যায় না। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এফআইআর নেওয়া হচ্ছে না। ক্যানিংয়ের থানাতেও যদি আমরা জবরদস্তি না করতাম, আমরা যদি রাজনৈতিক পর্যায়ে না যেতাম, তাহলে আমি নিশ্চিত যে এফআইআর নিত না। আর এমনি ওরাই তো ভয় পাচ্ছিলেন এফআইআর করতে। তো এই পরিস্থিতিটা পুলিশের কাছে হয়েছে। এবার আমি স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে আসছি। স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুমি বলেছো, সেটা হচ্ছে যে বখরা কি ওপরে পৌঁছে যায়। সত্যি কথা, বখরা ওপরে পৌঁছে যায়, কিন্তু দুটো ওপর আছে। একটা হচ্ছে প্রশাসন যন্ত্রের ওপর, আর একটা হচ্ছে ইউনিয়নের ওপর। কারণ এই ইউনিয়ন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়ন, যেটার আগে প্রধান ছিল বাম আমলে কোঅর্ডিনেশন কমিটি এবং এখন নবপর্যায় ইত্যাদি আরও নানা রকম এসছে, এরা এত শক্তিশালী যে বহু আমলার সাধ্য নেই বা সাধ্য থাকলেও সাহস নেই তাদের বিরুদ্ধাচরণ করে। বিরুদ্ধাচরণ করলে বদলি হতে পারে, বিরুদ্ধাচরণ করলে মার পর্যন্ত খেতে হতে পারে, যদিও সেটা রাইটার্সে তত নয়, তত সম্ভাব্য নয়। গ্রামাঞ্চলে হয়, বিডিও টিডিওরা মার খান। আর তৃতীয় হচ্ছে যে এই ওপরে যারা আছেন তারাও যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে ইউনিয়ন তাদের দুর্নীতি ধরিয়ে দিতে পারে। তুই আমাকে ধরছিস, আমি তোকে ধরিয়ে দিই, তাহলে তো আমরা দুজনে মিলে খাই, এরকম একটা ব্যবস্থা করা। আমি নিজে আমলা ছিলাম বলে এ সমস্ত জিনিস আমি কিছু দেখেছি, যে কিভাবে ইউনিয়ন এবং এদের মধ্যে যোগসাজশ চলে। এবং ইউনিয়ন বাম আমলে কতটা শক্তিশালী ছিল সেটা বোঝা যায় যে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং বাম সরকারের বা সিপিএমের মতন একটি এইরকম সংঘবদ্ধ একটি শৃঙ্খলাবদ্ধ দলের মাথা থাকা সত্ত্বেও
যখন বলেছিলেন কাজ করতে কাকে বলবো, টেবিল চেয়ারকে বলবো, কিন্তু উনি কাজ করাতে পারেননি। তারপরে বুদ্ধবাবু বলেছিলেন ডু ইট নাও, কাঁচকলা দেখিয়ে দিয়েছে। কেউ ডু ইট নাও কি ডু ইট ডে আফটার টুমরো করেনি। এই কাল আসুন পরশু আসুন এই কালচারটা পরিব্যাপ্ত হয়ে আছে এবং সেটাকে বদল করবার কোনো চেষ্টা বর্তমান সরকার করেনি, সেই ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছে। এবং আজকে যে এই যে 20 কিলোমিটার শিয়ালদা থেকে এনআরএস হাসপাতাল 20 কিলোমিটার দেখানো হচ্ছে, বা বারাসাত যেতে হলে বাংলাদেশ সীমান্ত ফুটো করে চলে যেতে হচ্ছে, এর মধ্যে এই দুই দলেরই যোগসাজশ আছে। অসাধু আমলা আছে এবং অসাধু ইউনিয়নের নেতারা আছে। যদি চালকরাই একমাত্র জড়িত হতেন তাহলে তারা আর কি গাড়ির চালক থাকতেন? এই লক্ষ লক্ষ টাকা শুধু একটা দপ্তর থেকে নিয়ে তারা চাকরি ছেড়ে অন্য ব্যবসা করতেন। কিন্তু চালকরা তো পুরো টাকাটা পান না। ধরুন একজন চালক যদি কথার কথা বলছি, তিনি যদি 20 লিটার ডিজেল চুরি করেন, তাহলে আমি একদম বলছি, আমি নিশ্চয়ই কেউ না কেউ চুরি করেছে। 20 লিটার ডিজেল যদি চুরি করেন, সেই 20 লিটারের দাম 50 টাকার মোটামুটি কাছাকাছি এখন ডিজেলের দাম হয়েছে। 20 লিটারের দাম 1000 টাকা, সেই 1000 টাকা তো উনি পাবেন না। এটার কিছু হয়তো অন্য আরেকজন পাবেন, যিনি লগবুক সই করছেন তিনি পাবেন, তেমনি আরো কিছু টাকা যে একজন ইউনিয়নের নেতা আছেন তিনিও পাবেন। এবং এই দুটো যে সমান্তরাল দুর্নীতির স্তম্ভ উঠে গেছে, এইগুলোর মধ্যে ক্রস কানেকশনও থাকবে। বিভিন্ন পর্যায়ে যদি কোনো আমলা কঠোর হওয়ার চেষ্টা করেন, তাহলে তাকে বলা হবে যে তুমি নিজে দুর্নীতি করেছো, বা তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হন তাহলে তার উপরে কেউ দুর্নীতিগ্রস্ত আছে, তাকে বলা হবে তিনি এর ওপরে চাপ সৃষ্টি করবেন, চাপ সৃষ্টি করে ওকে দিয়ে কাজ করাতে বাধ্য থাকবেন। আমলাদের নানা রকম বাধ্যবাধকতা আছে, তার মধ্যে বদলিটা একটা খুব বড় জিনিস, বা একটা ইনএফেকচুয়াল পোস্ট, একটা অর্থহীন, একটা গুরুত্বহীন পদে বদলি হয়ে যাওয়া, সেটা এটা আমলাদের পক্ষে একটা অপমানকর জিনিস বলে ধরা হয় আর কি। তার সাথে তো এখন মমতার আমলে যোগ হয়েছে কম্পালসারি ওয়েটিং। অতএব এইসব কারণে আমলারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভয় পান। তার আমার বলার মানে হচ্ছে যে 100% ক্ষেত্রে কিন্তু আমলাদের দুর্নীতি নয়, ড্রাইভারের দুর্নীতি আছে, টাইম কিপারের দুর্নীতি আছে, তার উপরে যাদের নাম আছে তাদের প্রত্যেকের দুর্নীতি আছে। কিন্তু এরা যে সবাই দুর্নীতিগ্রস্ত তা নয়, অনেকে চাপে পড়ে করে দিচ্ছেন, অনেকে বলছে না আরে আবার কি হবে, এরকম ভাবে জীবন চলবে, মোলায়েম ভাবে চাকরি করে রিটায়ার করে যাব, এরকম মানসিকতাও আছে। আর পাশে ওই ইউনিয়নের চাপ আছে, যদি কিছু করবার চেষ্টা করা হয় তাহলে ইউনিয়নে সেই কোনো দুর্নীতি মুক্ত অফিসারকে যদি পায়, তাহলে তাকে না ধরে তার উপরের দুর্নীতিগ্রস্ত অফিসারকে ধরে করবে। শেষ পর্যন্ত তো রাজনৈতিক দায়িত্ব আছে। নির্বেদ একটা কথা বলেছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অডিট করেন এবং উনি অডিট করে তিনি সরকারের থেকে কোনো রকম সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, এ কথাটা সত্যি কথা। কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে রিপোর্টটা দাখিল করেন, সেই রিপোর্টটা যায় কোথায়? সেই রিপোর্টটা যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলে একটা কমিটিতে। সেই কমিটিটা হচ্ছে রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার একটা কমিটি, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে লোকসভার কমিটি, লোকসভা এবং রাজ্যসভা মিলে কমিটি। এখন আমি যেহেতু রেলে চাকরি করেছি, আমি দেখেছি কেন্দ্রীয় সরকারে পিএসসি কি দোর্দণ্ড প্রতাপ ব্যাপার। পিএসসির কাছে যদি কিছু যায়, পিএসসির আগেই ড্রাফট প্যারা বলে একটা স্টেজ আছে, ড্রাফট প্যারা স্টেজে যদি কোনো জিনিস যায় তাহলে একেবারে থরহরি কম্প হয়ে যায় অফিসাররা। তার মানে এই নয় তো যে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি নেই, প্রচুর দুর্নীতি আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারে যে ধাঁচাটা আছে সেই ধাঁচার একটা দুর্নীতি ধরবার একটা জায়গা আছে। শেষ পর্যন্ত সবই রাজনৈতিক জায়গায় যাবে, কিন্তু এই যে দুর্দণ্ড প্রতাপ চেহারাটা যেটা কেন্দ্রীয় সরকারের পাবলিক অ্যাকাউন্টস কমিটির আছে, সেটা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারে বাম আমলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্বে যিনি ছিলেন, যিনি চেয়ারম্যান ছিলেন, তার নাম সুব্রত মুখোপাধ্যায়। তার কাছে ঠিক বলছি তো, তার কাছে তিনি কোন দলে এখন? তৃণমূলে না? হ্যাঁ, এখন উনি তৃণমূলে আছেন মন্ত্রী। কিছুদিন আগে কংগ্রেসে ছিলেন, একসময় 3টে দলে ছিলেন বলে বলা হতো। উনি এখানে নেই বলে আমার বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তবু একটা জিনিস বলতে হবে, একটা সময় ছিল যে উনি কর্পোরেশনের তৃণমূল, বিধানসভায় কংগ্রেস এবং কাজে সিপিএম, এরকম বলা হতো।
তো এই রকম যেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সেখানে কন্ট্রোলার আর অডিটরে যদি দিস্তে রিপোর্ট বানান তাহলে কি হবে? কিছুই হবে। গেরুয়া পাঞ্জাবি পরে এই জন্য কেউ কেউ নাকি পোশাকে বিজেপি বলছে। হ্যাঁ তাও হতে পারে, তাও হতে পারে, হ্যাঁ তাও হতে পারে। বিজেপি ছোট পার্টি ছিল সে সময়। পরবর্তী বক্তব্যে তো আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করছি আর কি। ব্যাপারটা হচ্ছে যে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলটা যথেষ্ট রক্ষা কবচ নয়। না, শুধু একটা কথা আমি বলি ততক্ষণটা, যে ওই যে রিপোর্টটা লাস্টে বিধানসভায় বেরোয়, অডিটর রিপোর্ট তো পুরোটা বেরোয় অডিট রিপোর্ট বলে, এবং সেটা দুটো বই বেরোয়। এখন সেই বইটা একবার বেরিয়ে যাওয়ার পরে সেখানে সমস্ত প্যারাগুলোই থাকে, তাতে পিএসসি ব্যবস্থা নিক বা না নিক ওর উপর ভিত্তি করে আদালতে গেলে খুব বিপদ আছে। যারা বলছেন যে আমি বলে দিয়েছিলাম এইটুকু জায়গা অমুক লোককে দিতে, এইটুকু জায়গায় অমুক অর্ডার দিতে বলে দিয়েছিলাম, এ হলে কিন্তু খুব মারাত্মক জায়গায়। ঠিক, তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু তার জন্য আদালতে যেতে হবে। যেটা একটা প্রশাসনিক বিষয়, যেটা রাজনৈতিকভাবে যেটার উপর পর্যবেক্ষণ রাখা দরকার, সেই পর্যবেক্ষণটা যদি ঠিকই বলেছেন, পিএসসি যেটা সেন্ট্রাল ইস্যু করে সাংঘাতিক খুব কড়া, কিন্তু রাজ্যে আদৌ সেরকম নয়। এবং এই আদালতে যদি নজর রাখতে, তাহলে আদালত ব্যাপারটা স্বাভাবিকভাবে এত আস্তে চলে যে তার থেকে এই জিনিসের সুরাহা হওয়া অত্যন্ত কঠিন। এই জিনিস এখন চলছে। কর্মসংস্কৃতি পশ্চিমবঙ্গে একেবারে তলানিতে। এটা বর্তমান মুখ্যমন্ত্রীর দোষ নয়, আগে ছিল বাম আমলে। উনি তন্ময়বাবু প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন দুর্নীতিও ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী খালি সেই ট্র্যাডিশন সমানে চলছে। এস ওয়াজেদ আলীর অমর বাক্য। আচ্ছা, আমি শেষ করি। আপনি বললেন না যে ওই সেন্ট্রাল গভর্নমেন্টে ওই সিএজির কথা বললেন, পিএসসির কথা বললেন, খুব শক্তিশালী। তাহলে যদি শক্তিশালী হয়, যে ধরনের দুর্নীতি ইউপিএ 2 সরকারের আমলে হয়েছে, ধরুন এরপরে কোনটা আসছে কি করে, ওই তো বলে দিচ্ছি। এগুলো যদি জায়গাগুলো তৈরি হতো তাহলে কিন্তু এই দুর্নীতির রুটটা তৈরি হতো। জানেনই না ধরলোটাকে, এটা হচ্ছে সামগ্রিকভাবে একটা সামাজিক ব্যাধি। এই যে দুর্নীতির ব্যাপারটা সামাজিক ব্যাধি। ধরা পড়লো কি করে? না না, এবং তার জন্য জেলে যেতে হয়েছে রাজনৈতিক লোকেদের। না, দুর্নীতির উৎসটা নষ্ট। না, উৎস নয়, দুর্নীতির উৎসটা নষ্ট তো আমার আপনার মধ্যে আছে। শুনুন, এটা নিয়ে হাসি ঠাট্টা করা যায় না। হাসি ঠাট্টা না, ধরলোটাকে। না ধরেছে, না ধরেছে, এবং ধরে জেলটা হয়েছে তো। না, তার যে দুর্নীতির জেলটা হয়েছে তো, সেই উৎসটা নষ্ট হতো। এরপরে হয়েছে তো, কেলেঙ্কারি আসছে, জেলটা হয়েছে তো। এই জায়গাগুলো কি ভাবতে হবে আমাদের? জেলটা হয়েছে তো, ভাবার কথা আছে। আমি সুনন্দ বাবুর কাছে যাব। আমি শেষ করি। যেটা বলছে জেলে যাওয়ার যোগ্য করতে পারছি না। এটা কিন্তু ধরেছে পিএসসি, ধরেছে কেন্দ্রীয় সরকার পিএসসি। যাই হোক, আমি বোধহয় সময় অতিরিক্ত হয়ে গেছে, সেই জন্য আমি একটা কথা বলে খালি শেষ করি। সেটা হলো যে আমি বলে এসছি মমতা সিপিএম এর মেধাবী ছাত্রী, এখন সেটাকে একটু তার সাথে একটু সংযোজন করছি। এই বাবদে মমতা ব্যক্তিগতভাবে আমি কিছু বলছি না, কিন্তু তার সরকার লালু যাদবের মেধাবী ছাত্রী। কারণ গোখাদ্য কেলেঙ্কারির সময় দেখা গিয়েছিল যে লালু যাদব কিছু গাড়ির নম্বর দেওয়া ছিল যাতে মোষ পাঠানো হয়েছিল, এবং দেখা গেল সেগুলো আসলে স্কুটারের নম্বর, স্কুটারে করে মোষ পাচার করা হয়েছে। আজকে সেই রকম জিনিস আমরা দেখছি। আমি সুনন্দবাবুর কাছে যাব। কিছুক্ষণ আগে ধরার কথা হচ্ছিল সুনন্দবাবু, কালকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী মাদ্রাসা পরীক্ষায় যে প্রশ্নপত্র একটি তার হাতে আসে, সে শটান নিয়ে যায় কর্তৃপক্ষের কাছে। বিস্ময়ের ব্যাপার যে তারা স্বীকারও করে নেন যে সেটা হুবহু মিলে যাচ্ছে। পরীক্ষা ক্যান্সেলও হয়, পরীক্ষা বাতিল হয়, পরীক্ষা 12 তারিখ চলে যায়, কিন্তু তারপরও প্রতিমন্ত্রী বলার চেষ্টা করেন যে প্রশাসনিক কারণেই নাকি এটা হলো। ঠিক কি হয়েছে কালকের ঘটনা দেখাবো আপনাদের। বসিরহাটের একটি স্কুলের সামনে মাদ্রাসার ইংরেজি প্রশ্নপত্র চড়া দামে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ। সেই প্রশ্নই হাত ঘুরে এসে পৌঁছয় এবিপি আনন্দর হাতে। বিকেল 4টে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে মাদ্রাসা শিক্ষা পর্ষদে যান এবিপি আনন্দর প্রতিনিধি। প্রথমে গুরুত্ব না দিলেও পরে চিন্তার ভাঁজ পড়ে আধিকারিকদের কপালেও। আপনার তো এটা অ্যাপ্লিকেবল। ধরুন 2012-এ যারা ফার্স্ট অ্যাপিয়ার করেছে আনসাকসেসফুল ক্যান্ডিডেট, তারা 13-এ বসবে তো। এইটা অ্যাপ্লিকেবল। আমি বলছি কোশ্চেনের প্যাটার্নটা এইটা লেখা থাকে না, ওটা লেখা থাকে, এবার বোধহয় আছে।
তড়িঘড়ি ডেকে পাঠানো হয় পর্ষদের অন্যান্য আধিকারিকদের, জানানো হয় প্রশ্নপত্র ফাঁসের কথা। গাড়ি করে ট্যাক্সি করে যাও, মানে সিল করা অবস্থায় ওরকমই পাঠিয়ে দেবো এক্ষুনি, কারণ এখানে রিপোর্ট আছে যে ওটা কোশ্চেন আউট হয়ে গেছে। আমাদের কাছে একটা ডকুমেন্ট হাতে আছে, লোক আছে, টিভির লোকরা আছে, ইমিডিয়েটলি দেখাও। বিকেল 5:15 আসল প্রশ্নপত্র নিয়ে চলে আসেন আধিকারিকরা। প্রশ্ন নিয়ে কালো কাঁচের ঘরে ঢুকে যান তারা। আমরা দেখে নিই আগে, না মিলিয়ে তো আপনাদের বিশেষ অনুমতি নিয়ে খোলা হয় প্রশ্নপত্র। বাইরে তখন অপেক্ষায় আমরা। মাঝে একবার বেরিয়ে এলেন এক আধিকারিক, কিছু না বলেই আবার ভেতরে চলে গেলেন। সন্ধে 6:45, শেষমেশ অপেক্ষার অবসান। কাচের ঘর থেকে একে একে বেরিয়ে এলেন আধিকারিকরা। কিছুক্ষণ আগে পর্যন্ত যারা বিষয়টিকে ততটা পাত্তা দিচ্ছিলেন না, তাঁদেরই মুখের অভিব্যক্তি তখন একেবারে পাল্টে গিয়েছে। কিন্তু মাদ্রাসা পর্ষদ সভাপতি প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে নিলেও তারপরই সামনে আসে সরকারের সেই চেষ্টা, যার দেখা মিলেছিল পার্ক স্ট্রিট কাণ্ডে, যা দেখা গিয়েছে ত্রিফলা বিতর্কে, অর্থাৎ সত্যি আড়াল করতে তৎপরতা। কি করে প্রশ্ন ফাঁস হলো, কার গাফিলতিতে হলো, এসব দেখার বদলে প্রশ্ন ফাঁসের বিষয়টি অস্বীকার করতে উঠে পড়ে লাগলেন মন্ত্রী থেকে সচিব। এখন মেলানোর প্রশ্নই নেই, দিস ইজ সাবজেক্ট ম্যাটার অফ ইনকোয়ারি, আদৌ পাস হয়েছে কিনা এই লুটপ্রায় টোটাল অ্যাফেয়ার। কিন্তু এখন উই ক্যানট সে অনিবার্য প্রশাসনিক কারণের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের অধীনে হাই মাদ্রাসা ও আলিম যে ইংরাজি পরীক্ষা আগামী 7ই মার্চ তারিখে হওয়ার কথা ছিল, তা আগামী 12ই মার্চ একই সময়ে একই সেন্টারগুলোতে অনুষ্ঠিত হবে। আমাদের যেটা খবর হলো যে প্রশ্নপত্র নিয়ে একটা বিভ্রান্তি বা বাজারে প্রচার হচ্ছে, একটা বিভ্রান্তি হচ্ছে বাজারে, কেউ বলছে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেউ বলছে ফাঁস হয়নি, কেউ। বিভিন্ন মহলে প্রশ্ন, দোষ স্বীকার করে আত্মসমীক্ষার বদলে যদি বারবার সরকার এভাবে দোষীদের আড়াল করার চেষ্টা করে, তাহলে তো দোষীরাই প্রশ্রয় পাবেন। এবিপি আনন্দ। সুনন্দবাবু, শুধু যে স্বীকার করা হলো না বিষয়টা তা নয়, প্রায় আমরা মিথ্যাচার করছি, বিভ্রান্তি ছড়াচ্ছি, এই পাল্টা অভিযোগও করা হলো। কি বলবেন? আমার বক্তব্য হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কাজটা করেছেন সেটা তো গভীরভাবে অন্যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কুশিক্ষা নিশ্চিত করছে। একটা অ্যাকিউট প্রবলেম যখন অ্যারাইজ করে, সেই স্টেজটা পেরিয়ে গেছে। কুশিক্ষা ক্রনিক প্রবলেম, এই কথাটা ব্রাত্যবাবু মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা বলছেন যে এটা পুরনো ব্যাধি, এটাই সমর্থনযোগ্য। কিন্তু সমস্যা হচ্ছে যে পুরনো ব্যাধিকে নির্মূল করার কোনো দিচ্ছেন না, ইঙ্গিত দিচ্ছেন না। এই যদি ঘটতে থাকে তাহলে ধারাবাহিকভাবে অন্যায় চলবে। একটা হচ্ছে কুশিক্ষা ক্রনিক প্রবলেম, কুশিক্ষা নিশ্চিত করছেন, নকল বাইরে থেকে সাপ্লাই হচ্ছে, সেগুলো দেখছেন, বহু যুব সমাজ তার সঙ্গে সম্পৃক্ত আছেন। এই জিনিস যদি চলতে থাকে, বিগত 34 বছর ধরে এটা চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই যে একটা কথা আমি বললাম যে জেরক্সিংয়ের প্রবলেম চলছে, কিন্তু সেই জিনিস যদি এই আমলেও চলতে থাকে তাহলে পরিবর্তন কিছুই হলো না। মিডিয়ার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, ওরা যে মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেইটা আমি বলতে পারি যে মিডিয়া
অবশ্যই সাবঅল্টার্ন হচ্ছে। এই সাবঅল্টার্ননেস এটাকে যে গরিবের জন্য মিডিয়া হচ্ছে, এটা সাধারণত দেখা যায় না, এটা বাধ্য হয়ে হচ্ছে, মিডিয়া বাধ্য হয়ে হচ্ছে। এই জিনিস আশা করি যে কন্টিনিউ করে যাবে। এই এক একটা মিডিয়া যে যে ও যে মুখ্যমন্ত্রী সমর্থিত যে মিডিয়া আছে, সেই যাদের তারা সমর্থন করছেন সেই মিডিয়ার অংশটা তো চিটফান্ড সমর্থিত। এই চিটফান্ড সমর্থিত মিডিয়া যদি চলতে থাকে তাহলে পরে একটা একটু কথা বলবো যে আমি ইকবাল মুন্না সম্বন্ধে একটি কথা বলবো যে ইকবাল মুন্না সম্বন্ধে যে যিনি এখন তৃণমূলের শাসক, বড় কমিটির চেয়ারম্যান, এই ভদ্রলোক আনোয়ার আলীকে কি করে এদের আমলে, মানে তন্ময় বাবুদের আমলে যে কি করে এ করে নিগ্রহ করেছে, পিটিয়েছে, পিটিয়ের পেটাবার পরে একই ব্যক্তিরা এই কাজ করে গেছেন, এই আমলেও হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। একজন মহিলা কি করে তোলা সেন হয়ে যান, তোলা সেনটাকে কি বলবো, যিনি নাকি চড়ও মারেন, এই নির্দিষ্টভাবে কাজ করতে থাকলে তিনি চড়ও মারেন। এই জিনিস যদি চলতে থাকে তাহলে পরে কোনো পরিবর্তনই হবে না, কোনো রকম পরিবর্তনই হবে। পরিবর্ধন হচ্ছে বলছেন যে পরিবর্ধন হচ্ছে, সেটা ঠিকই পরিবর্ধন হচ্ছে। পশ্চিমবাংলার বয়স কি 34 বছর 20 মাস? না, 34 বছর, পশ্চিমবাংলার বয়স তো 63 বছর 20 মাস। 34 বছর ধরে এই চলেছে, এটাকে আপনি প্রমাণ করতে পারেন যে এই জিনিস 30 বছর খুব ভালো চলেছে তো? না না, 30 বছর ভালো চলেনি, 63 বছর একেবারে অরাজকতা ছিল। আপনার মতো মানুষরা বিমান বসু মশাই 34 বছর আগে পশ্চিমবাংলা বলে কোনো রাজ্যই ছিল না। না না, বিমান বসু মশাই না, আমরা বলছি না, আমরা বলছি পশ্চিমবাংলা 63 বছর 20 মাসের পশ্চিমবাংলা। আপনি তন্ময় বাবু একটু যদি বিবেচনা করেন যে বিমান বসু মশাই এক সময় বলেছিলেন যে ওই কংগ্রেসি রাজনীতিক মন্ত্রী, তিনি চোরের মার বড় গলা আমি মানি না, চোরের মার বড় গলা তিনি নাকি টুকেছিলেন, নাকি এই বলবো এই টোকাটুকি, এটাই গণটোকাটুকি হয়ে গেছে। এই গণটোকাটুকি চলতে থাকলে সমস্ত কুশিক্ষা নিশ্চিত করা হবে। না ঠিক আছে, মিডিয়া নয় 77 সালে ছিল না, 78 সালে ছিল না, মিডিয়া তো 2001 সালে ছিল, 2002 সালে ছিল, 2006 সালেও ছিল, 2011 সালেও ছিল। এই যা দেখানো হলো মাধ্যমিকে মাদ্রাসায়, এইটা ওই 2001 থেকে 2011 মধ্যে ছিল। চাপান উত্তর করছেন। না না, চাপান উত্তরের প্রশ্ন না, আমি বলছি আপনার পার্টি বেশি বেশি চলবে না। এই পলিটিক্যাল কালচার চলতে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই পলিটিক্যাল কালচারকে সুমন বাবুদের দায়িত্ব হচ্ছে এই পলিটিক্যাল কালচারকে বদলে ফেলা। এটা যদি পারেন তাহলে
জনকল্যাণ হবে। সুমন বাবু থেকে সুনন্দ বাবু সকলেরই দায়িত্ব, ওই সংবাদ মাধ্যমের দায়িত্ব যা ঘটছে তার প্রতিফলন করা ঘটানো। মেয়েদা, বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো এখানে দেখানো হলো তথ্য প্রমাণ সহ আমরা দেখলাম, একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই। যে তেল চুরির ঘটনাটা দেখানো হয়েছে, মানে গাড়ি 2 কিলোমিটার চলেছে কি 500 মিটার চলেছে, তাকে 20 কিলোমিটার দেখানো হয়েছে, এই যে ঘটনা, এই দুর্নীতিটা আমি নিশ্চয়ই মানব যে দুর্নীতিটা একটা জায়গাতেই আছে, অন্যত্র নেই, অথবা আগে কোনো দিন ছিল না এখনই আছে, এটা আমি বলছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিফলার দরপত্রের ক্ষেত্রেও যতই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, এখন কিন্তু স্পষ্ট এটা যে ত্রিফলা নিয়ে চরম দুর্নীতি হয়েছে, এবং সে কারণে ওই যে কোর্ট বলেছেন, হাইকোর্ট, যে ওই ডিসপেন্সেবল কমোডিটি, তো সেখানেও ওই যিনি ছিলেন ডিজি লাইট, তাকেই গলা ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে নিজেদেরকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখানে আলোচনা প্রসঙ্গে আপনারা দেখিয়েছেন, কে বলেছে যে কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা, যেখানে কৌটিল্য বলেছেন যে ওপর থেকে সততা নেমে আসবে, সততা, দুর্নীতি রোধের চেষ্টাটা ওপর থেকে হবে। যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর জায়গা, সেখানে আমরা দেখছি, আমি ওই 34 বছর সম্পর্কে একটু পরে আসছি। তন্ময়বাবু ঠিকই বলেছেন যে আপনারা মাঝে মাঝে ভুলে যান যে 34 বছর আগেরও কিন্তু পশ্চিমবাংলা একটা ছিল। আমি কিন্তু স্বীকার আমি আসছি। যেমন ধরুন, আমি কালকেও বলেছি আলোচনা, যে 72 থেকে 75 সালে যারা কলকাতা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, তারা সেই ডিগ্রি নিয়ে যখন চাকরির ক্ষেত্রে গেছেন অথবা অন্য ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে গেছেন, তারা কিন্তু মর্যাদা পাননি। সেই সময় এত পরিমাণে টোকাটুকি হয়েছে, এবং আমরা দেখেছি তার প্রতিফলন চলচ্চিত্রেও দেখেছি আমরা বিভিন্ন সিনেমার মধ্যে, যে বাইরে থেকে ছেলেরা এসে তারা পরীক্ষার হলে গুলি টুলি চালিয়েছে, বোম ফাটিয়েছে। একটা সিনেমায় দেখলাম যে মহিলা মারা গেলেন, একজন শিক্ষিকা মারা গেলেন, এ ধরনের ঘটনা প্রচুর হয়েছে। পরবর্তীকালে 34 বছরের শিক্ষা ব্যবস্থার মধ্যে একেবারে ত্রুটি ছিল না, সবটাই ঠিক হয়েছিল, কখনোই বলবো না। এটা তো বলা মানে প্রচার, এটা মিথ্যে প্রচার করে তো কোনো লাভ নেই। কিন্তু এটাও ঠিক যে অনেকখানি শৃঙ্খলাবদ্ধ করা গিয়েছিল। তফাৎ যেটা ভয়ঙ্কর সবকটা ঘটনাতেই, সেটা ওই তেল চুরির ব্যাপারেই বলুন অথবা প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারেই বলুন, দুটো জিনিস বড় কানে বাজছে। একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল MK নারায়ণ বললেন যে গুন্ডারাজ। আবার আজকে দেখলাম মহামান্য আদালত বলছেন, সাংঘাতিক কথা বলেছেন মহামান্য আদালত, যে এই পুলিশের ওপরেতে ভরসা করা যায় না, এবং বলছেন যে পুলিশ তার তদন্তের যে রেকর্ড আছে সেই রেকর্ড ম্যানিপুলেশন করেছে। কি সাংঘাতিক অভিযোগ! আপনি যদি অত্যাচারিত হন যে কোনো দিক থেকে, সে রাজনৈতিক হোক অন্য কোনো কারণে হোক, তাহলে আপনি তো যাবেন পুলিশের কাছে। সেখানেই যদি পুলিশের আচরণ এই জায়গাটা হয়, তাহলে আমরা যে সভ্য সমাজে আছি এটা আমরা বলতে পারি না। আমরা সভ্য সমাজে আছি এটা আমরা দাবি করতে পারি না। এখন কি বলা যাবে বলুন? সমস্যাটা যেটা, এবং যেটা পার্থক্য বড় করে, যেমন কোনো সময় ওই 34 বছর ইতিহাসে হয়নি যে ছাত্ররা বাইরের নেতাকে নিয়ে এসে, 56 বছরের শিশুকে নিয়ে এসে অধ্যক্ষকে পিটাই করেছেন, এবং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন আহা হা হা বাচ্চা ছেলে করে ফেলেছে।
ওটা 56 না, ওটা 59 বছর 11 মাস 4 দিন। যাই হোক, 6 জানুয়ারি ঘটনা ঘটেছিল, 31 জানুয়ারি প্রাথমিক শিক্ষক হিসাবে তিনি রিটায়ার করেছিলেন। আমি কিন্তু অধ্যক্ষা ওই শুনুন, তাকে ঘেরাওয়ের ফলে অধ্যক্ষা মারা গিয়েছিলেন রামমোহন কলেজে, আপনি তো এটাও কিন্তু মাথায় রাখবেন। আবার নিশ্চয়ই ঘটনা ঘটেছে, কিন্তু আমি তো বলছি না, উনি বলছেন কোনোদিন হয়নি, সেজন্য এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন, 100% দুর্নীতিমুক্ত প্রশাসন হয় না, এটা স্বীকার করবেন সকলে। এবং এই ধরনের অন্যায় ঘটেছে, এটা সত্যি। কিন্তু প্রশ্ন যে প্রশাসকদের যদি উস্কানি থাকে এইভাবে, যে ত্রিফলা কাণ্ডে চরম দুর্নীতি হয়েছে, এটা একেবারে সর্বজন গ্রাহ্য, এ নিয়ে আর কেউ ডিফেন্স করতে পারেন না, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডিফেন্ড করছেন, এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আমি তো বলছি আবার দুর্নীতি হতে পারে, মুখ্যমন্ত্রীকে বলছেন যে দুর্নীতি হয়ে গাড়ির চালককে বলেছেন। অ্যাডমিনিস্ট্রেশন বা রুলিং পলিটিক্যাল পার্টি খুব রিঅ্যাক্টিভ, মানে সেই দলের ধরুন সৌগত রায়ের মতো মানুষ যখন বলেন যে আমি সৌগত রায়ের ব্যাপারটা আসছি, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এবং উনি সামলাতেও পাচ্ছেন না একা, কিন্তু উনি একা চালাবেন সব জিনিসটা, এবং যদি তাকে কোনো উপদেশ দেওয়া হয় তাহলে সেই উপদেশ তিনি গ্রাহ্য করবেন না, যদি না সেটা তার মনোমত হয় বা তার ডিকটেশনে হয়। সৌগত রায় কি বলেছিলেন যে রাজ্যে বড় শিল্প হবে না, সেটা তিনি বলেছেন যদি জমি অধিগ্রহণ সম্পর্কে এইটাই নীতি হয় সরকারের। উনি কিন্তু যদির কথা বলেছেন, যদি এটাই নীতি হয় যে আমরা এরকম ভাবে সরকারের তরফ থেকে উদ্যোগে কোনো রকম জমি অধিগ্রহণ করব না, তাহলে বড় শিল্প হওয়ার সম্ভাবনা নেই। এটা তো বড় শিল্প না হলে ছোট আর মাঝারি শিল্প হবে কি করে? বড় শিল্প হওয়ার সম্ভাবনা নেই যদি এইটা উনি বলেছেন। হাওড়াকে ম্যানচেস্টার বলাই হতো, তার কারণ হচ্ছে বড় শিল্পের যোগানদার ছোট এবং মাঝারি শিল্প। আমি মিহিদা একবার আপনাকে থামাবো, দ্রুত একবার দেখে নেব সৌগত রায়কে ঘিরে যে জল্পনা এবং যে বিতর্ক জন্ম হয়েছে গত 48 ঘন্টায়, তার আপডেট। The state will not acquire land for private industries. That our focus should be on MSME, which you have also said in the memorandum, on the micro, small scale, medium enterprises. পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতিতে বা শিল্পোন্নতিতে বড় শিল্প বেশি আনার কোনো সুযোগ নেই। আমাদের উন্নয়নটা মূলত এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর ভিত্তি করে আমাদের করতে হবে। সত্যিটা মুখ ফুটে বলাটাই অপরাধ হয়ে গেল। হ্যাঁ মেলাতে না পারার ফলে পড়তে হলো রোষের মুখে। সম্মানের কথা মাথায় রেখে তাই পদত্যাগকেই বেছে নিলেন সৌগত রায়। শিল্প উপদেষ্টার পদ থেকে দমদমে তৃণমূল সাংসদের পদত্যাগকে এভাবেই দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কিন্তু সংঘাত বাঁধল কোথায়? রাজনৈতিক মহলে খবর, শিল্প উপদেষ্টা হিসেবে যেহেতু শিল্পনীতি প্রণয়নের দায়িত্ব তার উপর বর্তেছিল, তাই ইদানিং বণিক সভাগুলি নানা পরামর্শ প্রস্তাব নিয়ে সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করছিল, যা কিনা ভালো চোখে দেখছিলেন না শিল্পমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের শিল্পায়নে যথার্থভাবেই আগ্রহী সৌগত রায় বণিক সভার প্রস্তাবগুলি গুরুত্ব দিয়ে বিবেচনাও করছিলেন। সম্ভবত অনুধাবনও করেছিলেন শিল্পের জন্য সরকারের 1 ছটাক জমিও অধিগ্রহণ না করার মমতার নীতির ফলে আর যাই হোক বড় শিল্প আসা সম্ভব নয়। তাই সেটা বলেও ফেলেছিলেন এই বর্ষিয়ান সাংসদ। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বারবার দাবি করছেন শিল্পের জন্য জমির সমস্যা হবে না, তখন সৌগত রায়ের প্রকাশ্যে এই স্বীকারোক্তি চাঞ্চল্য তৈরি করে রাজনৈতিক মহলে। সেদিনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌগত বাবুর মতকে কার্যত খারিজ করে দিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, জানি না সৌগত বাবু কি বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পুনরাবৃত্তি করে শুধু বলতে পারি শিল্পের জন্য কোনো জমির সমস্যা নেই, তা সে ছোট শিল্প হোক বা বড় শিল্প। বোঝাই গিয়েছিল কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আর তারপরে শিল্প উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়ে সৌগত রায়ের পদত্যাগ। যিনি এত খেটে শিল্পনীতি তৈরি করেছেন, যার তৈরি শিল্পনীতির প্রকাশ আসন্ন ছিল, সেই ব্যক্তি যে কোনো গুরুতর কারণ ছাড়া পদত্যাগ করেননি তা বলাই বাহুল্য। আর যাই হোক, একে নিশ্চয়ই নিছকই সামান্য ঘটনা বলবে না সরকার। এবিপি আনন্দ। অর্থাৎ মিহিদা, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যেমন পচনন্দা বা দময়ন্তী সেনকে সরে যেতে হয়েছিল সত্যি কথা বলার জন্য, অপ্রিয় সত্যি কথা বলার জন্য, সেহেতু সেইভাবে যেরকম দীনেশ ত্রিবেদীকে রেল বাজেটে ভাড়া বাড়ানোর জন্য সরে যেতে হয়েছিল, তারই একেবারে সর্বশেষ উদাহরণ সৌগত রায়। বিরোধীদের একটা পরামর্শ তো উনি গ্রহণ করবেন না, বুঝে গেলাম। এমনকি তার দলের লোকেরও, বর্ষিয়ার নেতা যারা দীর্ঘদিন রাজনীতি করছেন, তাদের পরামর্শটাও তিনি
কোনো মতেই বিবেচনার মধ্যেই আনবেন না। তার সেটা মেনে নেওয়া তো দূরের কথা, বিবেচনার মধ্যেই আনবেন না। এবং এটা সবাই জানে উনি ওনার নিজের দলের লোককেও যারা অপছন্দের লোক হলে তাকে ভীষণভাবে অপমান করেন, এবং সেই কারণেই সৌগতবাবু নিশ্চয়ই পদত্যাগ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু মিহির দা, বটম লাইনটা এই যে 22 মাসেও এই সরকারের শিল্পনীতি কিন্তু সূর্যের আলো দেখলো না। শোনা গেল যে বেঙ্গল লিডসে হলদিয়ায় শিল্পনীতি পেশ হবে, সেটা হিমঘরে ঢুকে গেল নাকি ফাইন টিউনিং এর জন্য। আমরা বুঝলাম বামফ্রন্ট সরকার এটা শিল্পনীতি ছিল, ভালো হোক মন্দ হোক তার সমালোচনা আছে না আছে সব বুঝলাম, কিন্তু এখন যে কেন্দ্রীয় সরকার যে শিল্পনীতি গ্রহণ করছে বা চেষ্টা করছে, উদ্যোগ নিচ্ছেন, সে ব্যাপারটা বুঝলাম, আমরা তার বিরোধিতা করছি, সেটাও একটা কারণ বুঝলাম। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিল্পনীতি আছে বলেই আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে উঠল না। কি আছে এর মতন, আমি একটুখানি আপনাকে বলছি, আছে অনেকটা আপনার আমাদের প্রাচীন দর্শনে আছে ব্রহ্ম কি করে ডিফাইন করা যায়, নেতি নেতি, এটা নয় এটা নয় এটা নয় এটা নয়, নেতি 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 বলতে বলতে যা বাকি থাকে সেটাই হচ্ছে ব্রহ্ম। তথাকথিত আলটিমেটলি ব্রহ্ম হচ্ছে নিরাকার, শিল্পনীতি নিরাকার হলে বিপর্যয় অনিবার্য, চলবে না। কিন্তু এই আমি একটা সেন্টেন্স বলিনি, হ্যাঁ, নেতি নেতিটাকেই উনি প্রধান মন্ত্র করেছেন, অর্থাৎ শেষ চলবে না, জমি অধিগ্রহণ শেষ হবে না, জমি অধিগ্রহণ হবে না, কারুকে কোনো সুবিধা দেওয়া হবে না, আলক্রা তোলা হবে না ইত্যাদি, না 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 ইত্যাদি। এইটাই সরকারটা যদি এরকম কঠিন জানতেন উনি আসতেন না, এইসব বেচে দিলেও কেউ নেবে না টেবে না এসব বলেছেন, নিলামে তুললেও কেউ নেবে না। পরবর্তী বক্তাদের কাছে যাব, তরুণবাবু এবং সুমনবাবু, তার আগে দেখাতে চাইব যে এই সৌগত রায়ের এই ঘটনার পর অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বঙ্গ রাজনীতিতে যে চাণক্যের আবির্ভাব হয়েছে, সেই চাণক্যের আরেকটা কুশলী চাল সৌগত রায়ের সরে যাওয়া। অনেকে বলছেন সেই চাণক্যের নাম পার্থ চট্টোপাধ্যায়। চাণক্য, রবিচন্দ্রন অশ্বিন এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মিল কোথায়? বঙ্গ রাজনীতিতে এখন আড়ালে আবডালে অনেকেই একে অপরের দিকে কুইজের মতন এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। বেশিরভাগই অবশ্য প্রশ্ন শুনে কিন্তু যারা উত্তরটা জানেন তারা বলছেন তিনজনই নাকি প্রতিপক্ষকে নিঃশেষ না করা পর্যন্ত থামতে চান না। ধননন্দ অপমান করায় নন্দবংশ ধ্বংস করে ছেড়েছিলেন চাণক্য ওরফে কৌটিল্য। ভারত সফররত অস্ট্রেলিয়াকে একা হাতেই দুর্মুষ করে দিচ্ছেন ধোনির তুরুপের তাস রবিচন্দ্রন অশ্বিন। আর রাজনৈতিক মহলে জল্পনা পার্থ চট্টোপাধ্যায় নাকি তৃণমূলের মধ্যে নিজের প্রতিপক্ষদের একে একে কোণঠাসা করার পর নকআউট পাঞ্চ করে রিংয়ের বাইরে ফেলে দিচ্ছেন। তার অব্যর্থ নিশানা নাকি হার মানাবে অর্জুনকেও। তৃণমূল রাজনীতির ওয়াকিবহালরা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এক সময় যখন তার সবচেয়ে কাছের লোক হয়ে উঠেছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তখনই আঘাত হানেন পার্থ। রাজ্যপালকে লাল কার্ড হলুদ কার্ড দেখানো বিতর্কে সুব্রত ফেঁসে যেতেই রাজভবনে গিয়ে নাকি পার্থ বলেছিলেন এটা পঞ্চায়েত মন্ত্রীর ব্যক্তিগত মতামত, তাঁদের সরকারের নয়। সুব্রতর অপরাধের গুরুত্ব মমতাকে বোঝাতেও নাকি সক্ষম হয়েছিলেন শিল্পমন্ত্রী। নিটফল, কোর গ্রুপ থেকে সুব্রত আউট। মুখ্যমন্ত্রীর কোর গ্রুপের সদস্য হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমও পার্থর গুগলি বুঝতে পারেননি বলে মত রাজনৈতিক মহলের। গার্ডেন রিচ কাণ্ডে ইকবালের পাশে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বেকায়দায় পড়তেই পার্থ চট্টোপাধ্যায়ের ত্রিনয়ন খুলে যায়। তৃণমূলের একাংশে জল্পনা এক প্রভাবশালী তৃণমূল সাংসদের সঙ্গে হাত মিলিয়েই নাকি ফিরহাদকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটা সুকৌশলে ভাসিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। নম্বর কাটা যায় ফিরহাদের। সাপলুটোর খেলায় ওপরে উঠতে থাকেন পার্থ। অবশেষে সৌগত রায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন পার্থ সৌগত বৈরিতা নাকি দীর্ঘদিনের। 2007-08 যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় গুরুত্বপূর্ণ নথির খসড়া তৈরি করতেন সৌগত রায়, তখনই নাকি সুকৌশলে তার ডানা ছেটে জায়গা দখল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল ইউপিএ ত্যাগের পর মমতা যখন সেই সৌগতকে শিল্প উপদেষ্টা করে পার্থর মাথার ওপর বসিয়ে দেন, তখনই প্রমাদ গোনেন শিল্পমন্ত্রী। সূত্রের খবর সৌগত রায় শিল্পনীতি তৈরি করার পর তা বেঙ্গল লিডসের প্রকাশের কথা থাকলেও মমতাকে বুঝিয়ে তা স্থগিত করে দেন পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে তিনি সাহায্য নেন অর্থমন্ত্রী অমিত মিত্রর। কারণ মহাকরণ সূত্রে খবর সৌগত রায়ের শিল্পনীতি নাকি আটকে রয়েছে অর্থ দপ্তরেই। যদিও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সৌগত রায়ের সঙ্গে তার বিরোধের কথা মানতে নারাজ। তিনি স্বয়ং উড়িয়ে দিয়েছেন স্বার্থ সংঘাতের যাবতীয় জল্পনা। আমার কাছে আপনার রিঅ্যাকশন যদি একটু বলেন। আমার কোনো রিঅ্যাকশন নেই, এটা সৌগত রায় আমাদের দলের প্রবীণ বর্ষার নেতা, তার রিঅ্যাকশনের কি আছে? I have no information
as a. Was there any differences of There is opinion? no difference between us and Shogata Rai. Shogata Rai is very much, he's a leader, he's one of our veteran leader in our party. তবে তাই বলে যদি এটা মনে করা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অমিত মিত্রের অত্যন্ত সুসম্পর্ক, তাহলে কিন্তু ভুল হবে বলেই মত রাজনৈতিক মহলের। কারণ ভারতীয় স্পিন ছোবলের সামনে যেমন একমাত্র মাইকেল ক্লার্ক মাথা তুলে দাঁড়িয়ে, তেমনি পার্থর রথ আটকে এখনও দাঁড়িয়ে আছে দুজন, মুকুল রায় ও অমিত মিত্র। একজন দলের সাংগঠনিক মুখ, অন্যজন মুখ্যমন্ত্রীর সব কথাতেই সায় দিয়ে দৈনন্দিন রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে বিতর্ক এড়ান। কিন্তু বেঙ্গল প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় পার্থ চট্টোপাধ্যায়ের মিস্ট্রি বলকে কতক্ষণ মুকুল অমিত উইকেট থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, তার উত্তর সময় দেবে। এবিপি আনন্দ। তরুণবাবু, উইথ আ সিরিয়াস নোট, একের পর এক ঘটনা আমরা দেখালাম আমাদের চতুর্দিকে যেটা ঘটে চলেছে, এবং অবশ্যই আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির ছবি তুলে ধরেছে তাও দেখালাম। কি বলবেন, কেমন চলছে রাজ্যটা? অনেকগুলো বিষয় আপনারা এনেছেন। আমি প্রথমে আপনাদের একটা ধন্যবাদ দেব যে এই যে পরিবহন যে দপ্তর, তার যে মানে সংবহন যে দপ্তর যেটা লিখেছেন, তাদের দুর্নীতি আপনারা এমন একটা জায়গায় এসে আটকেছেন শুধুমাত্র স্বাস্থ্য পরিবহনে এই এত, হ্যাঁ শুধুমাত্র স্বাস্থ্য পরিবহনে যেটা আপনারা দেখিয়েছেন সেটা এমন একটা সময় আপনারা দেখিয়েছেন যখন কিন্তু টাকার পেমেন্টটা হয়নি, তাই শুনলাম আর কি। ফলে অন্তত এখানে আপনাদের এই এর জন্য মানে উদ্যোগের জন্য হয়তো এই জায়গাটা আটকে যাবে। ফলে সে অর্থে এটা আপনাদের ধন্যবাদার্য, আপনাদের ধন্যবাদ আমি দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টা আমরা বর্তমান সরকারের কাছ থেকে, অন্তত আমরা আমাদের কথা বলছি, যে আমাদের প্রত্যাশা এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে অন্তত অন্য যাই পারুক সোনার পশ্চিমবঙ্গ করে দেবে, এরকম ধারণা আমাদের কখনোই ছিল না। কিন্তু আমরা যেটা অন্তত একটা আশা করেছিলাম যে দুর্নীতি মুক্ত প্রশাসন অন্তত তারা কিছুটা অর্থ দেওয়ার চেষ্টা করবে। কারণ গত এই 34 বছর বললে এই তন্ময়বাবু বা মিহিরবাবুরা আবার একটু ক্ষুব্ধ হবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, এবং ওরা নিজেরাও স্বীকার করে নিলেন, সেই প্রসঙ্গে আমি পরে আসছি, যে দুর্নীতির চর্চা হয়েছে তার থেকে অন্তত একটা মুক্তি দিয়ে কিছুটা অন্তত দুর্নীতি মুক্ত প্রশাসন তারা একটা দেবেন, একটু পরিবর্তন হবে অন্তত এই জায়গাটা থেকে, সেটা একটা প্রত্যাশা কিন্তু আমাদেরও ছিল। কিন্তু যেটা দেখলাম অতি দ্রুত আজকে যে জায়গায় যাচ্ছে, এবং এটা একটা পরম্পরায় অর্থাৎ আগে যেভাবে শুরু হয়েছিল, যেভাবে চলছিল সেই পরম্পরাটা কিন্তু চলছে, তাতে যে একটা ব্রেক হওয়ার কথা সেই ব্রেকটা কিন্তু হলো না। এখানে একটা কথা আমার মনে পড়ছে, নির্বেদ বাবুদের আমি একটু উদ্দেশ্য করে বলছি, যে যখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি দিল্লিতে বসে একটা কথা বলেছিলেন যে 1 টাকা যদি কেন্দ্রীয় সরকার থেকে যায় তাহলে আলটিমেটলি জনসাধারণের কাছে গিয়ে পৌঁছয় 15 টাকা, আর বাকি 15 পয়সা। 1 টাকা থেকে 16 পয়সা, হ্যাঁ এই 15 বা 16 যাই হোক, 15 বা 16 পয়সা গিয়ে পৌঁছয়, বাকি সমস্তটা কোথায় গিয়ে পৌঁছয়, কাদের পকেটে যায়, এই ব্যাপারটা কিন্তু খুবই পরিষ্কার। আমরা হয়তো নির্দিষ্ট করে সবসময় বলতে পারি না, কিন্তু কোথায় গিয়ে পৌঁছয় এবং জনসাধারণের কাছে গিয়ে পৌঁছয় না যে, সেটা আমাদের কাছে পরিষ্কার। এবং সেটা আমরা দেখছি যত দিন যাচ্ছে দিনের পর দিন, এবং বিভিন্ন সরকার যারাই ক্ষমতায় বসে আছে, সে কেন্দ্রে হোক রাজ্যে হোক, আজকে দেখুন কেন্দ্রীয় সরকার তারা এই একটা সরকার যাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতির অভিযোগে কয়েকজন মন্ত্রীকেও পদচ্যুত হতে হয়েছে, কাউকে জেল খাটতে হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটছে। ফলে দুর্নীতির অভিযোগ আসছে। আবার আরও একটা রাজনৈতিক দল যারা নিজেরা দাবি করতেন যে তারা এই পার্টি অফ ডিফারেন্স, তাদেরও দেখছি যে তাদের একের পর এক যারা সভাপতি তারা কিভাবে পদচ্যুত হতে বাধ্য হচ্ছেন এবং ক্যামেরার সামনে ঘুষ নিচ্ছেন, এসব জিনিস দেখেছি। তাদের একজন মুখ্যমন্ত্রী, এবং তাকে সরানোই যাবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি নিজে নানা রকম থ্রেট করছিলেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন, এই সমস্ত জিনিস। অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে যারা যেখানে ক্ষমতায় আছে তারা যেভাবে দুর্নীতির চর্চা করছে, মানুষের মানে জনসাধারণের অর্থ নিয়ে তারা যেভাবে নয়ছয় করছে, এবং কিছু রাজনৈতিক নেতা তাদের পকেটে চলে যাচ্ছে, এটা আমাদের কাছে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, এবং যত দিন যাচ্ছে আপনারা দেখবেন এটা দিনের পর দিন কিন্তু বাড়ছে। এবং এখানে রঙের কিন্তু কোনো পার্থক্য নেই, যারাই ক্ষমতায় বসে আছে, যারা ক্ষমতায় ছিলেন। একটা জিনিস দেখুন যে এই আমরা ধরুন এখানে যারা আলোচনা করছি, আমাদের মধ্যে আছেন কেউ বিরোধী দল এই মুহূর্তে, আগে তারা শাসক দলে ছিলেন, আবার এখন তারা বিরোধী দলে আছেন, শাসক দলে। এই যে নিজেদের মধ্যে কিন্তু একে অপরের বিরুদ্ধে এই কথাগুলো বলছেন, কিন্তু যখন ক্ষমতায় যাচ্ছেন তখন কিন্তু চেহারাটা সবার কিন্তু পাল্টে যাচ্ছে, এবং সেখানে যে কোনো উপায়ে এই নয়ছয় করা, পাবলিক মানিকে মিস ইউটিলাইজ করা,
এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন হচ্ছে এবং এটা বাড়ছে। এটার কোথাও একটা চেক হওয়া দরকার। এই চেক যদি না হয় তাহলে গণতন্ত্র কিন্তু সত্যি বিপন্ন। এই যে মীরবাবু একটা কথা বলছিলেন যে আজকে যেভাবে দুর্নীতি একেবারে প্রসারিত হয়েছে, সুনন্দবাবু যোগ করলেন পরিবর্তন হচ্ছে, এটা সবগুলো ঠিক কথা। কিন্তু একটা জিনিস দেখুন যে আজকের দুর্নীতি খুব সহজে কিন্তু আমরা জেনে যাচ্ছি, কারণ যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে তারা অত্যন্ত সুসংবদ্ধ নয়। সুসংবদ্ধ হলে হয়তো আমরা এত তাড়াতাড়ি হয়তো তাদেরকে এরমভাবে দেখতে পারতাম না। আবার আরেকটা রাজনৈতিক দল যারা কিছুদিন আগে ক্ষমতায় ছিল তারা অত্যন্ত সুসংবদ্ধ হওয়া বলে, অন্তত তুলনামূলকভাবে সুসংবদ্ধ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তারা একজন নেতা বলছেন যে এটা একটা প্রমোটারের সরকার, এবং তিনি খুব শ্রদ্ধেয় নেতা ছিলেন তাদের, আমি নাম করছি না, প্রয়াত নেতা, তিনি খুব শ্রদ্ধেয়, তিনি বলছেন সেই সরকার প্রমোটার। তারপরে ধরুন আরেকজন যিনি পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন চোরেদের সরকার। হ্যাঁ, এই সমস্ত কথা তো হয়েছে তো, এবং তারা সুসংবদ্ধ বলে কিন্তু এই জিনিসগুলো সব সময় গোটা ঘটনাটাতে বাইরে আসেনি। কিন্তু যত দিন যাচ্ছে আমি যে কথাটা বারবার বলতে চাইছি যে যারা ক্ষমতায় যাচ্ছে তারা যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকা এবং তার জন্য যা খুশি করা, এইটা কিন্তু অর্থাৎ জনস্বার্থ বলে যে বিষয়টা, সেই বিষয়টার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। জনস্বার্থের কথাটা যদি এদের মাথায় থাকতো তাহলে অন্তত পাবলিক মানি এরকম ভাবে মিসইউটিলাইজ করা, গরিবের সরকারকে আমরা দেখি বড় লোকের সরকার হয়ে যায়, দারিদ্র্য দিনের পর দিন বাড়ছে। আজকে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী যেভাবে দারিদ্র্য বাড়ছে, সেখানে এদের মনের মধ্যে ক্ষমতায় যাওয়ার আগে যে কথাগুলো বলতো তার বিন্দুমাত্র যদি মনের মধ্যে কোথাও থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। এবং শিক্ষা নিয়ে যেটা দেখালেন তো সত্যি মানে খুবই অস্বস্তিকর যে তারা বলতে পারছেন না যে ফাঁস হয়ে গেছে, এটা বলতে পারছেন না। কেন বলতে পারবেন না? ফাঁস হয়ে তাহলে ছাত্রদের মনের উপর যে চাপটা পড়বে, চাপটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং ওই ছেলেরা যারা মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিচ্ছে তাদের কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এটাও আমি পরম্পরাই বলছি, বলুন তো কতগুলো পরীক্ষা কেলেঙ্কারি, রেজাল্ট কেলেঙ্কারি, প্রশ্নপত্র কেলেঙ্কারি সুনন্দবাবু বলছিলেন তো যে কতগুলো ঘটনা ঘটেছে বিগত সরকারের সময়। এবং আপনারা এইটা বলা কি খুব অসম্মানের যে এইরকম ঘটনা ঘটেছে, আমাদের নজরে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে, আমরা একটা টাইম ফ্রেম দিয়ে যে এক সপ্তাহের মধ্যে তদন্ত করছি, কঠোর শাস্তি হবে যারা হয়েছে, এটা বলার মধ্যে অমর্যাদা আছে? আমি জানি যিনি প্রশাসক বসেছেন তিনি তো করেননি, করেছেন তো কিছু লোক, তাদেরকে যদি এক্সপোজ করা যায়, মানুষের সামনে আনা যায়, তাহলে তো গোটা প্রশাসনটা মুক্ত হতে পারে। এটা তো অসুবিধা যদি না, যদি করলেও এটা হয়, তিনি করলেও যদি না কান টানলে মাথা আসার সম্ভাবনা থাকে, তার শাস্তি তিনি পান, এটা পেতে অসুবিধা কি আছে? তাহলে এই খোলাখুলি কথাগুলো তারা বলুন, অন্তত বললে অন্তত গোটা ব্যাপারটা পরিষ্কার হয়। এই যেমন ধরুন আজকের যিনি প্রশাসক বসে আছেন এই ওয়েস্ট বেঙ্গল যে মাদ্রাসা বোর্ড না, আমি বলছি যে মাধ্যমিক বোর্ডে যিনি প্রশাসক বসে, তিনি বলছেন, আপনি ভাবুন, আমি আজকে দেখলাম তিনি বলছেন, আজ না কালকে দেখলাম, যে সাহিত্য ছাড়া অন্য কোনো প্রশ্নপত্রের উত্তর লিখতে গিয়ে বানান যদি ভুল হয় নম্বর কাটা যাবে। এটা দিয়ে কি শেখাচ্ছেন ছাত্রছাত্রীদের? এবং সেটা তিনি কেন বললেন? আমি নিশ্চিত যে তার বানান ভুল যাবে, এটা আমি নিশ্চিত। এটা বলুন তো, তিনি বললেন এই কারণে যে প্রশ্নপত্রে কিছু বানান ভুল হয়েছে, প্রশ্নপত্রে কিছু বানান ভুল হয়েছে, সেই প্রশ্নপত্রে বানান ভুলটাকে নিজে তাকে কভার করার জন্য, গার্ড করার জন্য বলছেন যে ছাত্রছাত্রীরা যদি বানান ভুল করে তাহলে তার নম্বর কাটা যাবে না। তাহলে কি শেখাবে? উনি তো একজন শিক্ষক, তাহলে এই যদি অবস্থা দাঁড়ায় খুব মানে আশঙ্কা। আপনি এটাও যোগ করুন যে গণটোকাটুকি বন্ধ করতে একতলায় পরীক্ষা বন্ধ, সব দোতলায় চলে যাবে। শিক্ষামন্ত্রীও বলছেন যে গণটোকাটুকি হয়েছে, এটা একটা ক্রাইম। কোথাও কি একটু স্বচ্ছতার অভাব হয়েছে? আমি এই জন্যই বলছি যে যথার্থই একাধিকবার শুধু 34 বছরের বাম শাসন ধরলে পরীক্ষার প্রশ্ন বেরিয়েছে, ফাঁস হয়েছে, কিন্তু এই ঢাক ঢাক গুড়গুড়টা কেন? কোথাও কি আরো স্বচ্ছতার সঙ্গে, আরো দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা যায়? না দেখুন, এ তো প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো কয়েকদিন আগেরই ঘটনা। আইএসসি পরীক্ষার এই কয়েকদিন আগেই ঘটেছে যে ইংলিশ 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্ন ফাঁস হয়েছিল, পরবর্তীকালে তার ডেট চেঞ্জ হয়েছে। এখন যেভাবে হোক যেটা ফাঁস হয়েছে সেটা অস্বীকার করার নয়। কালকে যে ঘটনা ঘটেছে, যেভাবে সংবাদ মাধ্যম নিয়ে এসছে, এবং পর্ষদ মানে মাদ্রাসা পর্ষদ তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। এখন ব্যাখ্যাটা কিভাবে আসছে সেটা নিয়ে প্রশ্ন, অস্বীকার করা নয়। এটা যে কথাটা তারা বলেছে সেটা হচ্ছে প্রশাসনের একটা দায়িত্ব রয়েছে। দেখুন, একটা প্রশ্নপত্র তার যে মানে যেভাবে সেই প্রশ্নপত্রগুলোকে রাখা উচিত, সেই প্রশ্নপত্রগুলো রাখার ক্ষেত্রে কোথাও একটা গাফিলতি তো হয়েছে।
মানে ধরুন পরের পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি বাজারে চলে যায় প্রশাসনিক গাফিলতিও বটে। এটা বেরিয়ে গেছে, আলটিমেটলি বেরিয়ে গেছে, পরীক্ষাটা হয়নি। এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমতের কোনো জায়গা নেই। বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যে ছড়াচ্ছে, এগুলো কি দরকার? এখন দেখুন যে মাধ্যমিকের টোকাটুকির কথা যেগুলো আসছে, আমি তো এটা বলছি দীর্ঘদিন ধরে 2006 অনওয়ার্ডস আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখেন, এবং বিশেষত সীমান্তবর্তী জেলাগুলো, মুর্শিদাবাদ আপনি যদি দেখেন, আপনি যদি দক্ষিণ দিনাজপুর দেখেন, মালদা দেখেন, বহু জায়গাতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষার সময় এই ধরনের দৃশ্য দেখা গেছে। এবং যারা এই প্রশ্ন মানে এই ধরনের সরবরাহ কাণ্ডের সঙ্গে যুক্ত তারা তো খুব ছোট নয়, বাজারে বিক্রি হচ্ছে। এই রুটটা যেটা, এই রুটটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এগুলো 34-20 এই বিতর্কে যাওয়ার জায়গা নেই। কিন্তু এই সরকার, আমি একটা সেকেন্ড আপনি নিচ্ছি, সরি একটা যে লক্ষ্য করেননি সেটা হচ্ছে যখন এই এবিপি আনন্দের প্রতিনিধি তিনি প্রশ্নপত্রটা নিয়ে মাদ্রাসা বোর্ডে গেছেন, তারা কিন্তু পরে ব্যবস্থা করেছেন পুলিশ প্রহরায় বিশেষ করে পদ্ধতি অনুসারে প্রশ্নপত্র এনে তার সঙ্গে মেলানো হয়েছে। প্রথা অনুসারে করা হয়েছে, কিন্তু তারপরে সন্ধ্যাবেলা দাঁড়িয়ে ওই সংসদের সভাপতি বলছেন যে এখনো পর্যন্ত তদন্তে আছে, এখনো পর্যন্ত দেখুন আমি বলছি এই রিপোর্ট যতক্ষণ না আসছে আপনি সরকারিভাবে বলতে পারবেন না। কিন্তু প্রশ্নপত্র মানে যেহেতু ফাঁস হয়েছে সেই কারণে প্রশ্ন পরীক্ষাটা রাত 10টায় সরকারের তরফে প্রতিমন্ত্রী বলছেন বিভ্রান্তি ছড়ানো হয়েছে। না, বিভ্রান্তি ছড়ানোর ব্যাপারটা সরকারের প্রতিমন্ত্রী বলেছেন কি কারণে আমি জানি না, চলে যাবে যেটা আলটিমেটলি পরীক্ষাটা হয়নি। আমি আরো কথা একটু বলে অন্যায় করেছেন আপনি শেষ করবেন, পরীক্ষাটা হয়নি, একটা কথা হয়নি, যেটা ওই স্বাস্থ্য প্রসঙ্গে যে কথাটা এলো, যে স্বাস্থ্য প্রসঙ্গে অ্যাকচুয়ালি যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিটা অস্বীকার করার নয়, এই দুর্নীতির রুট দীর্ঘদিনে বহুদিন ধরে এই দুর্নীতি রয়েছে। মানে তন্ময় দ্বারা বারবার ধরে বলছেন এই স্বাস্থ্যের ব্যাপারে তাদের কি ভূমিকা। আমি একটা উদাহরণ দিই, হাওড়া শালিমার যে স্টেশন, তার খুব দিলচোনা দূরত্বে শালিমারের একটা জায়গাতে একটা পলিক্লিনিক ছিল, এবং সেখানে খুব মানে সেখানকার সাধারণ মানুষ তারা সেখান থেকে পরিষেবার সাহায্য পেত। 1997 আপনি খোঁজ নিয়ে দেখুন, 1997 সেই পলিক্লিনিক বন্ধ হয়ে গেছে, এবং সেই পলিক্লিনিকে একটা মানে সিপিআইএম এর একটা পার্টি অফিস তৈরি হয়েছে। অর্থাৎ মানে শুধু যে আমরা মানে 20 মাসের সরকার তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি, এই সরকার তো অনেক ভালো কাজ করেছে। সরকারি পরিষেবা যদি না পায় সেই সরকারি কর্মীকে জরিমানার কথা এই সরকার তো প্রথম বলছে। এবং নির্বেদাও জানেন, নির্বেদা যে সংস্থায় আছেন সেই এশিয়াটিক সোসাইটিতে দীর্ঘদিন ধরে আপনি গেলেও এখনো দেখতে পাবেন যে স্ক্যানার, মেটাল ডিটেক্টর দীর্ঘদিন ধরে কেনা রয়েছে, পড়ে রয়েছে। এই বামপন্থী গোষ্ঠীরা তারা সেখানে ক্ষমতায় রয়েছেন, সেই জিনিসগুলো নষ্ট হচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস ধরে নজরদারি ভাবে। আমি সেটা বলছি না, আমি বলছি এই জায়গাটা এই যে আজকে দুর্নীতি না, স্বাস্থ্য পরিবহনের যে দুর্নীতি, আমরা এই আলোচনার শেষে আর একবার অভিনন্দন জানাবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডাকে। নিমাই, যে ফাইল তুমি তুলে ধরেছো একের পর এক দুর্নীতি, এবং প্রায় তার একটা বললাম তো মানে হিমশৈলের চূড়ার মতো একটা অংশ সামনে এসেছে। একদম শেষে তোমার কাছে জানতে চাইবো দুটো আশঙ্কার কথা। এক, যে রাঘব বোয়ালরা যুক্ত আছে, অর্থাৎ ওই নিচু স্তরা, ওই হয়তো যিনি গাড়ির চালক বা টাইম কিপার, তারা ছাড়াও এই লক্ষ লক্ষ টাকা দুর্নীতির পিছনে অনেক বড় মাথা আছে। এক, দুই, শাসক দলের বা শাসক দলের ইউনিয়নের বা ওভারঅল রাজনীতিকরণের কোনো সমস্যা আছে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? নিমাই। সুমন, প্রথমত বলবো যে রাজনীতিকরণের প্রচুর জায়গা রয়েছে। তার একটা উদাহরণ দিই, একটা অভিযোগ রয়েছে এই যে স্বাস্থ্য পরিবহন দপ্তর, তার যে কর্মী ইউনিয়ন রয়েছে সেই তৃণমূল কর্মী ইউনিয়নের এক নেতা চুরির দায়ে তার সাসপেনশন হয় এবং তার বদলি হয়ে যায় হুগলিতে। তিনি এই সরকার ক্ষমতায় আসার পর তিনি নেতা ধরে, তার বিরুদ্ধে অভিযোগ শুধু নেতা ধরা নয়, স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা তাকে ধরে তিনি আবার এই পরিবহন দপ্তর, এই স্বাস্থ্য পরিবহন দপ্তরের এই যে মৌলালির পাশে, এনআরএস পাশে যে গ্যারেজ রয়েছে, তিনি এখানে চলে এসেছেন। তিনি এখানকার টাইম কিপার। কারণ বুঝতে পারছো যে এখানে এতটাই চুরির জায়গা রয়েছে বা এতটা বেশি ইনকাম করা যায় যে তিনি কিন্তু নেতা ধরে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে ধরে এখানে আসতে খুব সহজে চলে এসেছেন, এবং তিনি তার আবার পুরনো অভ্যাস নিশ্চয়ই চালু করবেন। ফলে তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতা, ফলে খুব স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূল যে ইউনিয়ন রয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াবে, মানে অন্তত এই রিপোর্টের জন্য তারা কোনোভাবে দায়ী এটা কখনোই স্বীকার করবে না। এর পাশাপাশি তোমাকে বলি যে এই তো শুধু লগ বুকে ড্রাইভার লেখেনি বা টাইম কিপার লেখেনি,
এরপর এটা যে এডিএইচএস রয়েছেন, ডিডিএইচএস রয়েছেন এবং জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস, এরা প্রত্যেকে পরপর ফাইল দেখেছেন এবং তারপর সই করে পরের ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন। ফলে এখানে কিন্তু রাঘব বোয়ালরা কিন্তু একদম সমানভাবে জড়িত। কারণ শিয়ালদা এনআরএস থেকে যদি 20 কিলোমিটার হয়, এটা যদি এই স্বাস্থ্য পরিবহন দপ্তরের বড় অফিসাররা যারা বিভিন্ন বড় চাকরির পরীক্ষা দিয়ে এসছেন, তারা যদি না দেখতে পারেন, তাদের চোখে যদি ধুলি বাঁধা থাকে, তাহলে খুব স্বাভাবিক হয়তো যে শুধুমাত্র ড্রাইভার বা নিচুতলার কর্মী নয়, এর সঙ্গে যুক্ত আছে উপরতলার অনেকেই। কারণ সারা বছর ধরে প্রচুর গাড়ি চলে, শুধু ব্লাড ব্যাংকের বা ব্লাড ডোনেশনের জন্য নয়, এছাড়াও অন্যান্য কুলকার স্বাস্থ্য দপ্তরে চলে। সব মিলিয়ে প্রচুর মানে কয়েক হাজার লিটার তেল এখানে চুরি হয়, আর সেই চুরির সঙ্গে শুধুমাত্র ড্রাইভাররা কামাবে তো হতে পারে না। অনেক ধন্যবাদ নিবাই। এই দুর্নীতির কথা থেকে আজকের প্রতিপক্ষ শুরু হয়েছিল, দূরত্বর কথা হচ্ছে। সাধারণ মানুষ এই পর আমাদের চারপাশে ঘটে থাকা একাধিক ঘটনার পর এরকমটা মনে করবেন না তো যে সুশাসন থেকে তাদের দূরত্ব আমার আপনার মতো সাধারণ মানুষের দূরত্ব কয়েকশো বা কয়েক লক্ষ কিলোমিটার? এই প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রতিপক্ষ শেষ হোক। এই প্রশ্ন, এই জিজ্ঞাসা, এই সংশয় থেকে যার জবাব পেতে চাই আমরা। চোখ থাকুক।